আমি এসভিএফ এর নামও জানতাম না। মানে আমি কিচ্ছু জানতাম না। প্রচন্ড প্রেশার ছিল কাজে দুর্গাতে। মানে আমি হাইয়েস্ট কাজ করেছি টানা ৫ দিন ২২ ঘন্টা করে শুট করেছি। আমি হয়তো তখন ছেড়ে দিতাম। মানে এতটাই আমি আমি প্রেশার। আমি প্রেশার নিতে পারছিলাম না। আমি পুরোটা ব্লেসিং হিসেবে ধরেছি এবং আমার ১ম হোর্ডিং লেগেছিল আমার বার্থডের দিন। যদি সেটাই হতো তাহলে তো আমি অনেক কাল আগেই কোনো একটা ক্যাচ করে বিয়ে-টিয়ে করে নিতাম। সৌম্য বেসিক্যালি বিজনেস দেখে এবং ওর কাস্টিং এ কোনো হাত নেই। এটা আমি অনেক বছর ধরে মোটামুটি কদিন ধরে বুঝিয়েছি। আমি এখন ১০ টা কমার্শিয়াল সিনেমা করতে পারি। তাতে যদি আমার মেন্টাল পিসটা নষ্ট হয় কোনোভাবে, আমি সেটাকে কিছুতে নিতে পারব না। I was the first one যে স্টারের হিস্ট্রিতে রিপিট হয়েছিল। গল্প হয়তো শুরুটা খুব ভালো হয় কিন্তু পরের দিকটা কন্টিনিউ করার মতো ধৈর্য হয়তো কমে যাচ্ছে। মেগা যে পরিমাণ মানুষের কাছে আমাকে নিয়ে যায় সেটা অন্য কোনো ফর্ম নিয়ে যায় না। যেটা মানুষের ভালো লাগবে না এরকম কোনো কাজ করি, তাহলে আমার মনে হয় সেটা মানুষকে ঠকানো হবে। সেটা আমি চাই না। ওয়েলকাম টু দ্য লেটেস্ট এপিসোড অফ মাই উইকলি পডকাস্ট স্ট্রেট আপ উইথ শ্রী। এটা তো আপনারা অলরেডি জানেন যে প্রতি সপ্তাহে আমার এবং আমার টিমের এটি প্রচেষ্টা থাকে যে আমরা আপনাদের আর একটু কাছে এমন একজন মানুষকে নিয়ে আসব যাদের আপনারা হয়তো খুব দূর থেকে রূপলী পর্দায় দেখেন কিংবা তাদের সোশ্যাল মিডিয়া স্টক করেন, ফলো করেন। তাদের প্রতিটা মুভ, তাদের সম্বন্ধে প্রতিটা খবর, প্রতিটা গসিপ আপনাদের দিনকে আরেকটু জুসি বা স্পাইসি বানায়। কিন্তু এই মাস্কগুলো যখন সরিয়ে দেয়া হয়, যখন খুব কাছে সেই মানুষগুলো আমাদের আসতে পারেন, কিরকম মানুষ তারা? কি চিন্তা করে? তাদের লাইফে কি স্ট্রাগলস? তাদের জার্নিসগুলো কতটা টাফ? আমার মনে হয় এই গল্পগুলো শুনলে আপনারও আপনাদের জীবন কাটাতে, জীবন যুদ্ধে অনেকটা ইন্সপিরেশন পাবেন। আজকে যে আমার হট সিটে আছে সন্দীপ্তা সেন। ফার্স্ট অফ অল সন্দীপ্তা, ওয়ার্ম ওয়েলকাম থ্যাংক ইউ। টু স্ট্রেট আপ উইথ শ্রী। সন্দীপ্তার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। আমি বলছি, আমি যে ইন্ট্রোডাকশনটা দেব একটু মার কথাও বলা হবে। আমার মা দুর্গা তোমার সিরিয়ালটা লিটারালি গুলে খেত। মানে একটা মানে পুরো মানে চিয়া সিডস এর মতন সকালে যেরকম আজকাল লোকে খায় ওরকম খেত। এবং মা খালি দুর্গা দেখতো না, তখন আমরা দিল্লিতে থাকতাম, আমরা তো অনেক বছর কলকাতার বাইরে প্রবাসী। মা বসতো মাঝখানে, আমি আবার মাকে মজা করে বলতাম, "তুমি তো মা দুর্গা।" চারিদিকে মানে আমাদের হাউস স্টাফ, মা মানে একটা মানে আফটার এভরি এপিসোড একটা মানে চায় পে চর্চা টাইপের যে কি হলো, এবার দুর্গা এরপরে কি কি করবে? করবে? হ্যাঁ, এবার কি অ্যাকশন নেবে? দেখেছিস মেয়েটা কিরম করছে অ্যাক্টিং, এত বাচ্চা মেয়ে। তো সন্দীপটাকে আমার অনেকটা নিজের বোন বা মনে হয় খুব বাড়িরই একজন সদস্য। দ্যাটস দ্য পাওয়ার অফ টেলিভিশন। আমি একদম, এটা একদম। বারবার বলি, এটা অস্বীকার আমরা কোনোদিন করতে পারবো না। তাই যারা খুব হাই নোজড ভাবে বলে, "এ তো টিভির স্টার।" জানবেন এরাই হলো আমাদের এভরিডে সাথী, আমাদের এভরিডে সুখ-দুঃখের বন্ধু এবং কিছু খুব দরকারি সামাজিক বার্তাও এরা এদের গল্প বা সিরিয়ালের মাধ্যমে আমাদের আরো কাছে নিয়ে আসে। সন্দীপ্তা বলো, কেমন লাগছে হট সিটে বসে? হট সিটে বসে খুব ভাল লাগছে। তোমার পডকাস্ট আমি অনেকদিন ধরে দেখছি এবং থ্যাংক ইউ। আমার মনে হয়েছে যে তোমার কথা বলার ভঙ্গি এবং তোমার যে টপিকে তুমি কথা বলো, যেভাবে কথা বলো, ওটা খুব ভালো লেগেছে আমার। মানে তাই তুমি যখনই আমাকে বলেছো, আমি বলেছি যে, "না, একদম আমি আসছি।" আসছি। শ্রীময়ী দি সেটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু সেই আসছি, আসছি, আসছি নয়, এসে গেছে। এসে গেছি। এসে গেছে অ্যাবসোলিউটলি। আর আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগছে, যেহেতু আমরা অলওয়েজ সিনেমা বা সিরিয়ালের মতন একটা ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু করি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার পড়াশোনাটা এবং তোমার প্রফেশনাল জার্নিটা, মানে আমরা তো পড়াশোনা করি একটা যেকোনো প্রফেশনে এন্ট্রি নেব বলে, সেটা কিন্তু এই ওয়ার্ল্ড অফ গ্ল্যামার, এন্টারটেইনমেন্ট, টিভি, ওটিটি, ফিল্মস এটার থেকে একদম সম্পূর্ণ বিপরীত। তুমি সাইকোলজির ছাত্রী, আমার এই সাবজেক্টটা নিজের প্রচন্ড ভালো লাগে। কেন আমার মনে হয় একটা ভালো সাংবাদিক হবার জন্যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট হিউম্যান সাইকোলজি, যেটা অবশ্য আমাদের সমাজ থেকে আস্তে আস্তে রোজ উঠে ক্ষয় হয়ে যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ। উঠে যাচ্ছে। তো সাইকোলজি কেন, সন্দীপ্তা? আ দেখো আমি যখন মানে ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে আমি সাইকোলজি নিয়ে পড়ছি। আমি ইন্ডাস্ট্রিতে এসেছি গ্র্যাজুয়েশন করার পর। সো আ আমার কোনো প্ল্যান ছিল না যে আমি অভিনয় করব। তাই সাইকোলজি পড়েছি। তারপরে ভেবেছিলাম আমি আ এমবিএ ইন এইচআর করব। তারপর জব করব। আমার এটাই পুরো প্ল্যান ছিল।
ওপরের যিনি থাকেন ওপরে তার তো ডিরেক্টর, প্ল্যান, রিয়েল ডিরেক্টর। রিয়েল ডিরেক্টরের প্ল্যান অন্য ছিল। তো আমার ক্যারিয়ারটা একদম অন্যদিকে শুরু হয়। আ তবে আমি সাইকোলজি সাবজেক্টের এত প্রেমে পড়ে গেছিলাম যে মানে আমার মনে হচ্ছিল এই সাবজেক্টটা আমি পড়া চালিয়ে যাবো। এটা আমি ছাড়বো না। আরেকটা জিনিস মনে হয়েছিল আমার শুরুতেই যে ঠিক আছে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, দুর্গা করলাম, প্রচুর নাম করছি, সবই ঠিক আছে। কিন্তু যদি আমার কখনো মনে হয় যে আমার ইচ্ছে করছে না এই কাজটা করতে, আর আমার মনে হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে ভীষণ আনসার্টেন মানে আমি বলতে পারব না যে আগামী ১ বছর পর আমি কটা কি কাজ পাবো। হবে? তো আমি খুব ওই বয়সেই আমি খুব ম্যাচিউরলি ডিসিশন নিয়েছিলাম যে আমি মাস্টার্সটা করব সাইকোলজি নিয়ে, অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে মাস্টার্স করেছি। তারপরে আবার রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে মাই স্পেশালাইজেশন গড! করেছি। তারপর আমি প্র্যাকটিসও করতাম সাইমালটেনিয়াসলি। তো এটা আমি করেছি আমার তখন মনে হয়েছিল এবং তখন প্রচুর বাধা এসছিল আমার জীবনে। কিরকম বাধা? কিছু পজিটিভ বাধা, কিছু নেগেটিভ বাধা সেরকম তোমায় বলি। ফার্স্ট অফ অল তো মা-বাবা বলেছিলেন যে, "দেখ তুই দুটো জিনিস একসঙ্গে করলে" আর প্রচন্ড প্রেশার ছিল কাজে দুর্গাতে। মানে আমি হাইয়েস্ট কাজ করেছি টানা ৫ দিন ২২ ঘন্টা করে শুট করেছি। বোলপুরে শুট হয়েছিল ১ম দিকে। তারপরে যখন কাজ শুরু হলো মা-বাবা বলল, "কি করে টাইম ম্যানেজ করবি?" আমি বললাম, "আমি সব করব। আমায় করতেই হবে।" একটা অদ্ভুত ভেতর থেকে এসছিল বিষয়টা। জেদ একটা তোমার। প্রচন্ড জেদ হুম। করেছি তখন। ইনফ্যাক্ট বম্বে থেকে কত ভালো, ভালো অফার্স এসছে। সব ছেড়েছি শুধুমাত্র আমি মানে ওখানে ওখানে লোকজন বলেছিল যে, "आप पागल हो क्या? ऐसा कौन करता है? इतना बड़ा ऑफर कौन হুম, छोड़ता है?" কে ছাড়ে? ঘরের লক্ষ্মী তুমি হ্যাঁ, মানে একদম। ঐরকমই কিন্তু হ্যাঁ। আমার ওই জেদ। মাঝপথে আমি ছাড়ব না। আমি এটা কমপ্লিট করবই আর সায়েন্স কলেজ থেকেই কমপ্লিট করব। আমি অন্য জায়গায় গিয়েও কমপ্লিট করব না। তো যাই হোক ওই জেদের বশেই করা এবং ভালোবেসে করা। আ তাই জন্যই কন্টিনিউ করেছি, কমপ্লিট করেছি, প্র্যাকটিস করি। তো বিষয়টা নিয়ে আমি খুব স্যাটিসফাইড। হুম। দুর্গা কি করে আসে তোমার জীবনে? অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন করেছি আমি আশুতোষ থেকে। তো আশুতোষে মানে ক্লাস করতে, করতে আমি আ আ ডান্স যেহেতু আমি অনেক ছোট থেকে করি আ একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্লাস ডান্স ট্রুপ এগুলো সব জয়েন করেছিলাম আমি। তো আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা ডান্স বাংলা ডান্স 1 এর মানে আমাদের যিনি বস ছিলেন উনি আরকি আমাদের পুরো এই ডিরেক্টর অফ দ্য কোরিওগ্রাফার্স ছিল। আচ্ছা। তো ওইখানে আমি ম্যানেজমেন্টে ছিলাম। তো ওখানে রাজদার সঙ্গে আলাপ হয়। তো রাজদা আমার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর হঠাৎই একদিন ফোন করে বলে, "সান্ডু তুই অ্যাক্টিং করবি?" I was like that আমি বললাম, "হ্যাঁ।" আর আমি না খুব টমবয়িশ ছিলাম। হ্যাঁ, মানে একটা ফাঙ্কি জুতো, গলায় একটা কার, হাতে রিস্ট ব্যান্ড পরে সবসময় ঘুরতাম। একটা হেয়ার ব্যান্ড, ছোট চুল। তো যে অ্যাক্টিং আমি জীবনে করিনি। আচ্ছা না, না, না শোন আমি তখন রাঁচিতে ছিল রাজদা কোনো একটা শুটে। তো আমাকে বলল যে, "তুই একটু যা" এরকম। আর আমি না তখন কিছু জানতাম না ইন্ডাস্ট্রিতে প্রোডিউসার আমি এসভিএফ এর নামও জানতাম না। মানে আমি কিচ্ছু জানতাম না। মানে প্রোডিউসার, ডিরেক্টর আমি স্টুডিওতে আমাকে যেতে বলেছিল সৌমিক চ্যাটার্জির সঙ্গে দেখা করতে। ডিরেক্টর যিনি দুর্গার ডিরেক্টর। তারপর ১ম এ মনিদা শ্রীকান্তার সঙ্গে দেখা করতে বলেছিল এসভিএফ এ। আ তোমার প্রিন্সটনের ক্যাফেটেরিয়াতে। আমি কাউকে চিনি না, কিছুই জানি না। আমি তো গেছি কুললি আর আমি খুব ডেয়ারিং ছিলাম। আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করা মেয়ে। হুম। তো আমার লাইক কি আছে? বিন্দাস। বিন্দাস। তো গেছি যে হ্যাঁ, এরকম ঠিক আছে তোমার একটা অডিশন নেব। আর আমাকে রাজদা ১ম এ বলেছিল একটা হিরোইনের ছোটবেলার রোল ৩ দিন তোকে কাজ করতে হবে। তো এইটা আমাকে বলা হয়েছিল। তো যাই হোক আমি যখন সৌমিকদার সঙ্গে দেখা করলাম, আমাকে সৌমিকদা বলল, "তোমার একটা অডিশন নেব?" আমি বললাম, "ঠিক আছে, দেব।" অডিশন দিতে গিয়ে দেখি গৌরব ছিল। তো গৌরবকে আমি অনেক বছর আগে থেকে চিনি। আ আমাদের কমন ফ্রেন্ডস এর মধ্যে ছিল। তো আমি ওকে দেখে খুব এক্সাইটেড। "আরে তুই আছিস? আচ্ছা ঠিক আছে কাউকে তো চেনা পেলাম।" তো অডিশন দিলাম। অডিশনে বুঝতে পারলাম এটা হিরোইনের চরিত্র। তারপর আমি সিলেক্টও হয়ে গেলাম। তারপর আমি বেঁকে বসলাম যে না, না মানে আমাকে মনিদা মনে আছে বলেছিল যে আমরা তুলসী বিরানি লেভেলের একটা ওরকম আইকনিক ক্যারেক্টার বানাতে চাই। তখন আমার উত্তর ছিল যে, "এ বাবা আমি ওরকম মোটা হয়ে যাব না।" মানে ছোটবেলায় যেরকম হয় আরকি, এক্সাক্টলি হ্যাঁ? হ্যাঁ। মানে না, 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 না আমি কি আমার তো পড়াশোনা করব, আমি তো HR হবো, আমি এই সেই মানে আমি একদম পুরো ক্রেজি হয়ে না, না, না এসব হবে না। তো বলল, "ঠিক আছে আমি বাড়িতে গিয়ে ভাবো তারপর আমাদের জানাও।" বাড়িতে গিয়ে মা-বাবার কাছে বললাম। আর মা-বাবার সারা জীবন যেটা করে এসছেন আমার সঙ্গে, সেটা হচ্ছে নিজের জীবনের ডিসিশন নিজে নেবে। একটা বয়স পর
আমরা তোমাকে বলবো না। আমরা তোমাকে বলতে পারি, পয়েন্টস বলতে পারি যে এই প্রোস আছে, এই কনস আছে। বাট ইউ হ্যাভ টু টেক ইউর ইউ ওন আর ইন দ্য ডিসিশন। ড্রাইভার সিট, একদম। রাইট? তো অনেক ভাবা শুরু হলো। ভাবতে আমি না ঠিক আছে। আমি পড়াশোনাটা কিন্তু থামাবো না। শুরু করি। তো এইভাবে শুরু করা আমার। তারপরে অভিনয়ের প্রেমে পড়লাম। মানে অভিনয় জিনিসটা এত ভালো লাগতে শুরু করলো কারণ বিকজ আমি ডান্সার একজন। তো ডেফিনিটলি ডান্সটা আমাকে খুব অ্যাক্টিং এ হেল্প করেছিল। অফকোর্স একটা ইমোশনাল ভীষণ হেল্প আর্টটা তো করেছিল। তুমি প্লাস বুঝবে। আমার সাইকোলজি হেল্প করেছিল। তো ওই দুটোর মিশ্রণে আরকি আমি টিকে কাজটা গেলে। টিকে গেলাম। হ্যাঁ। তারপর ভালো লাগতে শুরু করল। তারপর তো পরপর কাজ শুরু হলো। পড়াশোনাও চলল সাইমালটেনিয়াসলি। বাট দুর্গার এই ব্যাক ব্রেকিং শিডিউল সন্দীপ্তা, তুমি পড়াশোনাটা ম্যানেজ কি করে করলে? অ্যাকচুয়ালি আফটার 6 মান্থস আমার না প্রচন্ড একটা স্ট্রেস এর জন্য প্রবলেম হয়েছিল। মানে আমি হয়তো তখন ছেড়ে দিতাম। মানে এতটাই আমি আমি প্রেশার। আমি প্রেশার নিতে পারছিলাম না। অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ সিউর কি আমি কেন করছি? আমি তো সত্যি তো এই এত পরিশ্রম কেন করছি? মানে ইনসেন কাজ এটা। রাইট, ব্যাক ব্রেকিং এটা। মানে খুব বাজে মানে আমি তোমাকে বলছি আমার খুব চাপ হয়েছিল। তারপর মা-বাবা বলেছিল ছেড়ে দে দরকার নেই। তারপরে আমি মিটিং করি, ওদের সাথে কথা বলি। তারপরে আমার মাসে ২২ দিন আর ১২ ঘন্টা। এটা হয়ে ওটা গেছিল। তুমি নেগোশিয়েট করতে নেগোশিয়েট পারলে নিজের করতে জন্য। পারলাম। আ থ্যাংকস টু দেম অলসো কারণ তারাও রাজি হলেন। কারণ ওই সময় তো স্টার জলসা আসার পর তো পুরো মেগা সিরিয়ালের ধরনটাই বদলে গেছিল। আর আ টা মানে এখন যেরকম ১৪ ঘন্টার নিয়ম হয়ে গেছে তখন তো এসব কিচ্ছু কিচ্ছু ছিল না। ছিল না, হ্যাঁ। আর নন এসি ফ্লোরে কাজ হতো। তারপরে রাজি হয়ে গেল বলে আমি কন্টিনিউ করতে না পারলাম। হলে হয়তো তোমার নাহলে আমি মানে হয়তো ছেড়ে দিতাম। ইউ উড ড্র দ্য লাইন। আমি পারছিলাম না। আমার সত্যিই পারছিলাম না। মানে খুব চাপ হয়ে গেছিল। আর তুমি যে এই যে একটা ইনর্মাস ফেম অর্জন করলে, মানে দুর্গা অলমোস্ট বিকেম লাইক মা দুর্গা। মানে লোকে তোমাকে ঠিক ওই চোখেই দেখছে যে মানে এ একটা সত্যের প্রতীক আর কি। তো সেটা কি তুমি কোনোদিন এক্সপেক্ট করতে পেরেছিলে যে একটা whirlwind এর মতন জীবনটা পাল্টে যাবে? হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি আমি তো কোনোদিনও ফার্স্ট অফ অল আমি এক্সপেক্ট তো করিইনি কখনো। এবং ওই লেভেলের হোর্ডিং, ওই লেভেলের হ্যাঁ, প্রমোশন হ্যাঁ। মানে স্টার ঘরে, মুভিজেও ঘরে একটা, হ্যাঁ। স্টার প্লাসে, স্টার মুভিজে হ্যাঁ, সব হ্যাঁ। জায়গায় তখন সব জায়গায় মানে দেখাচ্ছে স্টার প্রমোশন জলসার হচ্ছে, হ্যাঁ। প্রমোশন। সামহাউ আই ডোন্ট নো হোয়াই আমাকে না এগুলো কোনো এফেক্ট করেনি। না হলে এফেক্ট করলে হয়তো ৬ মাস পর আমি ছাড়ার কথা ভাবতে সেটাই পারতাম তো। না। আ আমার কোনোদিনও এফেক্ট করেনি। আমার আজও এফেক্ট করেনি। আমার তখনও এফেক্ট করেনি। আমার মনে হচ্ছিল এটা আমার কাজ। মানুষ ভালোবাসা দিচ্ছে আমি কৃতজ্ঞ তার জন্য তাদের কাছে। এবং রাস্তায় দেখা হলে কেউ আমার গাল টিপছে, কেউ আমাকে প্রণাম করতে যাচ্ছে হুম, দুর্গার সেই সময়। তো। তো আমি পুরোটা ব্লেসিং হিসেবে ধরেছি এবং আমার ১ম হোর্ডিং লেগেছিল আমার বার্থডের দিন। ওহ ওয়াও! আ এবং আমি চিংড়িঘাটা দিয়ে যাচ্ছিলাম। ওখানে জাস্ট হোর্ডিং এর ৩ টে কোণা লাগানো হয়ে গেছে। লাস্ট কোণাটা লাগালো দেখলাম আমার মুখ। আর আমি জানতামও না যে হোর্ডিং হবে। পুরোটা একটা সারপ্রাইজ। তো আমার মনে হয়েছিল যে গড হয়তো আমাকে কোন একটা রকম ভাবে সাইন দিচ্ছে হ্যাঁ, একটা ইঙ্গিত ইউনিভার্স। দিচ্ছে তুই এটা কর। হুম। তো সেটাই কিন্তু কখনো আমার মনে হয়নি মানে এটা হয়তো আমার ফ্যামিলির জন্য হতে পারে। আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে যে শিক্ষায় বড় হয়েছি, এগুলো আমায় এফেক্ট করে। মানে আমার পা অলওয়েজ মাটিতেই ছিল এবং থাকে। আছে। হ্যাঁ, হ্যাঁ। দুর্গার এই আইকনিক সাকসেস এর পর তোমার নেক্সট টা ছিল আই গেস টাপুর টুপুর। সেটাও তো কিছু কম নয়। মানে এটা যদি মানে হাফ সেঞ্চুরি হয়, অ্যাকচুয়ালি দুর্গা ইজ ফুল সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি না। নেক্সট টাও হাফ সেঞ্চুরি। মানে তুমি তো একদম মানে একটার পর একটা মানে এটা বল্লেবাজ। কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল হ্যাঁ, আমার কাছে। অফ আমি তোমায় কেন কোর্স। বলছি, হ্যাঁ, দুর্গা যখন করি তখন অনেকে বলেছিল যে আর তখন না স্টারে রিপিট হতো না কোনো অফ হিরোইন। কোর্স। আ তো আমাকে বলেছিল, "এটা তো করে ফেললি, এরপর তোর টিকে থাকা চাপ হবে।" অ্যাকচুয়াল অগ্নি পরীক্ষাটা পরেরটা। হ্যাঁ। আমাকে অনেকে এটা বলেছিল। তখন আমি জিনিসটা খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম। ঠিক আছে, না হলে না হবে, কি করা যাবে? তো I was the first one যে স্টারের হিস্ট্রিতে রিপিট হয়েছিল। মানে পুরো স্টারে ন্যাশনালি তুমি যদি ধরো, I was the first one. এটার ক্রেডিট গোস টু ডেফিনিটলি স্নেহাশিস চক্রবর্তী। কারণ স্নেহাশিস দা আমাকে একদম চ্যালেঞ্জ করে নিয়েছিলেন যে আমি দুর্গাকেই টাপুর বানাবো। এবং ডেফিনিটলি স্টারে তখন যারা ছিলেন আ উঁচু পদে তারা রাজি হয়েছিলেন ফাইনালি। তো সেটা একটা বড় ব্যাপার। এবং মানুষ মানে আমার মনে আছে টাপুর টুপুরের ফার্স্ট সিনটা ছিল আমি সিক্সার মারছি, ক্রিকেট খেলছি বাচ্চাদের সঙ্গে। তো
তো ওই রূপে যে আমাকে মানুষ গ্রহণ করলেন সেটা একটা আমার কাছে খুব বড় বিষয় ছিল। সেটা তো বড় বিষয় হবেই। কেননা দেখো দুর্গার একটা তো প্রি-কনসিভড একটা ইমেজ হয়ে গেছে হ্যাঁ, লোকের মাথায়। আর দ্যাটস ভেরি ডিফিকাল্ট। দ্যাটস দ্যাট ভেরি ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট টু সেটাই তো বলছি। ব্রেক। সেটা তো একটা একদম টাপুর-টুপুর ইস টোটালি ডিফারেন্ট। তো মানে অডিয়েন্স হয়তো সেম কিন্তু ক্যারেক্টারাইজেশন, স্টোরি লাইন এভরিথিং ইস ডিফারেন্ট। তো সেটা মানে ইট ওয়ার্কড ইন ইওর ফেভার, রাইট? তোমার আ থাকাকালীন টেলিভিশনে তুমি তো তারপর রানী রাসমণি না ইজ আমি ধরো অ্যানাদার তারপর তুমি আসবে বলে তুমি করলাম, আসবে দ্যাট বলে। ওয়াজ অলসো আ হিট। হুম। তারপর ধরো প্রতিদান করলাম, দ্যাট ওয়াজ অলসো আ হিট। টাচউড। তো সেই সাপোর্টটা আমি দর্শকের কাছ থেকে পেয়েছি। মানে ট্রিমেন্ডাস অসীম ভালোবাসা অ্যান্ড অসীম। লয়ালটি। আমার মনে হয় লয়ালটিটা এটা মানে বিশাল। পরপর ৪ টে মেগা আমি রাসমণি তো করার আগে ওয়েব সিরিজটাও করেছি। ওই গ্যাপটা পেয়েছিলাম। কিন্তু এই যে টানা ৪ টে সিরিয়ালে একই মুখ দেখে মানুষ কন্টিনিউয়াসলি ভালোবেসে যাচ্ছে বিভিন্ন চরিত্রে, এটা আমি মনে হয় দর্শকের মানে এই আশীর্বাদ, এই ভালোবাসা ছাড়া এটা ইম্পসিবল আরকি। মানে এটা আমি সত্যিই কৃতজ্ঞ দর্শকের কাছে। তুমি কি করে নিজেকে প্রিপেয়ার করতে? এই যে এত বড়, বড় একেকটা আইকনিক রোল বা এই যে লং দেখো তখনকার দিনে কিন্তু সন্দীপটা মেগা গুলো চলতো মেগা। হ্যাঁ, এখন অনেক তো দিন মেগা ধরে। সিরিয়াল ৩ মাস। তো ইউ কান্ট ইভেন কল ইট মেগা। ইটস আ আইপিএল ভার্সন অফ মেগা। কিন্তু তখন তো টেস্ট ফর্ম এ মেগা হচ্ছে। তো তুমি আ কি করে আর কি তখন হাউ ডিড ইউ মানে মোল্ড ইউরসেলফ ইনটু দিস ডিফারেন্ট ক্যারেক্টার্স? দেখো টাপুর-টুপুরের সময় ডেফিনিটলি আমাকে স্নেহাশিস দা বলে দিয়েছিলেন উনি কি চাইছেন। গাইডলাইনটা। গাইডলাইনটা। তারপর তুমি আসবে বলের সময় আ আমাকে জয়দীপ দা ডিরেক্টর গাইড করেছিলেন। শুরুতে জাস্ট কিছু পয়েন্টস বলে দিয়েছিলেন, বাকিটা তোর মতো করে নে। তো হলো। মজা হতো কি সিরিয়ালের আ আ তুমি আসবে ওটা লাস্ট ৬ মাস এবং প্রতিদান সিরিয়ালটা তো ইট ওয়াজ সাংঘাতিক। মানে তোমাকে বলছি একটা সিরিয়ালে আমি ১০ থেকে ১২ টা চরিত্র করেছি। বিভিন্ন ছদ্মবেশে বিভিন্নভাবে এই তুমি আসবে বলে লাস্ট ৬ মাস থেকে যে আমার ছদ্মবেশ নেওয়া শুরু হলো। আর ওইখানে না আমাদের প্রিপারেশন নেওয়ার কোনো টাইম থাকতো না। রাইট। ব্যাক তো টু ব্যাক। ব্যাক টু ব্যাক এবার জাস্ট একটা স্ক্রিপ্ট দেওয়া হলো। তুই এরকম করবি। আ কিভাবে ডায়ালগ বলবো, কিভাবে করব গাইড করার মতো কিছু ছিল না। তখন আমি নিজেকে ভাবতাম খুব ফানি লাগবে হয়তো শুনে যে ছোটবেলায় না আমি কোনদিনও অ্যাক্টিং করব ভাবিনি। কিন্তু এরকম মাঝে, মাঝে এরকম নাটক করতাম বাড়িতে। লাইক হ্যাঁ, বৌদিমণি বলে হ্যাঁ, আমি মেয়েদের সঙ্গে আমাদের যিনি হেল্প করতেন বাড়িতে তাকে আমি হাউস হেল্প এর সঙ্গে ওরকম তার মতো করে গল্প করতাম। তো খুব মজা পেত ও, আমিও খুব মজা পেতাম। তো এগুলো করতাম। তো যখন ওরকম ধরনের চরিত্র এলো আমার কাছে, আ প্রতিদানে ধরো শিউলির চরিত্রটা মানে একই ক্যারেক্টার যে অ্যাকচুয়ালি প্রফেসর, ইংলিশ প্রফেসর। আর ও শাশুড়িকে জব্দ করার জন্য ওরকম সেজে আছে। তো আমি যে কি মজা পেয়েছি করতে মানে তখন ওইগুলো হেল্প হয়েছে আমার। মনে হয়েছে সে যে হ্যাঁ, আগেকার এক্সপেরিয়েন্স আগেকার গুলো। এক্সপেরিয়েন্স। এটা আমি ছোট থেকে খুব অবজার্ভ করি লোককে। এটা আমি ছোট থেকে করি। তো ওই করতে মিমিক্রি করতাম, মজা করতাম। আ টিচারদের অ্যাক্টিং করে দেখাতাম ক্লাসের মধ্যে। সরি। না, আই এম তো সিউর ওইগুলো তোমার টিচাররা এখন ভেরি প্রাউড অফ they ইউ। are very proud. ইয়েস, আ সো হ্যাঁ, ওইসবগুলো করতাম। তো ওইগুলো কোথাও না কোথাও হেল্প করেছে। আর আমার তো মনে হয় অ্যাক্টিং অনেকটাই তোমার অবজারভেশন এর মধ্যে থেকে একদমই আসে। তাই, তুমি যত একদমই। বেশি লোককে অবজার্ভ করবে, যত বেশি তাদের ওই খুঁটিনাটিগুলো ছোট, তুলতে ছোট পারবে না? জিনিসগুলো খুব হ্যাঁ, হেল্প হয়। হ্যাঁ, হ্যাঁ। এবার গলার ভয়েস চেঞ্জ করে দিয়েছিলাম আমি। ওটা খুব হিট হয়েছিল আরকি। তো আমি একটা ছোট্ট ওয়ার্ড এড করেছিলাম এগগে বলে। তো যখন এই ডায়ালগের প্রত্যেকটা লাইনের লাস্টে একটা এগগে এড করতাম। ওগুলো এখনো মানে ট্রেডমার্ক একটা হ্যাঁ, তোমার। তো এখনো আরকি যখন শো করতে যাই আমরা মাচার শো গুলো করতে যাই তখন এখনো রিকোয়েস্ট আসে যে ওরকম, ওরকম বলো। ওরমভাবে কথা বলো না। তো ওইগুলো হেল্প হয়েছিল, ওগুলো ভালো লেগেছিল। ওগুলো মজা পেয়েছিলাম করতে অ্যাকচুয়ালি। টিভিতে কি আ আমরা অনেক সময় শুনি অফ মেন্টাল হেলথ ইস্যুস ট্রাবলিং এখনকার দিনের টিভি স্টাররা। অনেক সিনিয়ররা বলেছেন যে এত ফাস্ট ফেম, এত টাকা হট করে হাতে এসে গেল, একটা লাইফস্টাইল মেইনটেইন করার পুরো ব্যাপার। আম হাউ মাচ হ্যাজ টেলিভিশন চেঞ্জড নাও? কেন আ তুমি যে টাইমটা ছিলে আমার মনে হয় দ্যাট ইস দ্য গোল্ডেন পিরিয়ড। মানে মেগা সিরিয়াল স্টার জলসা এলো, অ্যাজ ইউ আর সেইং ধাঁচটা পাল্টালো। তার আগেও কিন্তু খুব ভালো অফ পিরিয়ড। মানে আমরা কোর্স। ধরো জননী
জন্মভূমি, তারপর হ্যাঁ, এক আকাশের এক নিচে আকাশের ওই নিচে। ফেজটাও ওটা তো মানে ওটা ওটা মানে প্লাটিনাম পিরিয়ড আর প্লাটিনাম কি। পিরিয়ড। অ্যাবসোলিউটলি ঠিক বলেছো হ্যাঁ, তুমি। তো তারপর আমাদেরটা তুমি যদি গোল্ডেন এটা ধরো ডেফিনিটলি মানে একদম পুরোপুরি জিনিসটা চেঞ্জ হলো এবং মানে পুরোপুরি একটা ধাঁচটা চেঞ্জ হলো, জাঁকজমকপূর্ণ একটা বিশাল ব্যাপার। তো সেটা তো ডেফিনিটলি তারপর এলো। তারপরেই হলো কিন্তু আ এখনকার টিভি নিয়ে তোমার কি বলার? আমার মাঝে, মাঝে মনে হয় আ যে অনেক কিছু যেটা আমি ওটিটিতেও দেখি একটু গ্লোরিফাইড সিরিয়াল। হুম, মানে এখন সবকিছুতে দেখবে উইমেনস এম্পাওয়ারমেন্ট। দুর্গাতে কিন্তু উইমেনস এম্পাওয়ারমেন্টটা ওরকম ঝামা ঘষে দেওয়ার মতন উইমেনস এম্পাওয়ারমেন্ট ছিল। ইট ওয়াস আ ভেরি ন্যাচারাল স্টোরি। হ্যাঁ, এটা হয়। দেয়ার ইস আ গার্ল, শি ইস ফাইটিং। এখন কিন্তু নামগুলোই তুমি দেখবে এবং টিপিক্যাল মানে আইদার সেক্সুয়াল এক্সপ্লয়টেশন কিংবা বর চিট করছে। মানে একেকটা ধাঁচ। কিন্তু মানে ডু ইউ থিংক যে সামওয়্যার আমরা বিকজ সবকিছু তো বিক্রি করার ব্যাপারটা এখন এত বেশি হয়ে গেছে যে কোথাও না কোথাও কি টেলিভিশনের ওই গোল্ডেন পিরিয়ড ওই গল্প অ্যান্ড দ্য মানে আমি তো বলবো দেখো সামবডি লাইক ইউ তুমি আজকে আমার কাছে ইউ আর সো স্পেশাল বিকজ অফ দোজ ক্যারেক্টার্স আমি তো তোমাকে পার্সোনালি চিনি না বা চিনতাম না রাইট সো এখন কি চেঞ্জ করে যাচ্ছে মানে গল্পগুলো কি একটু মানে এক ধাঁচের হচ্ছে একটু রিগ্রেসিভ হয়ে গেছে দেখো আমার মনে হয় আমাদের সময় না একটু বেশি যত্ন করে বানানো হতো। এখন একটু তাড়াহুড়ো হয় এবং গল্প আমার মনে হয় গল্প হয়তো শুরুটা খুব ভালো হয়। কিন্তু পরের দিকটা কন্টিনিউ করার মতো আ ধৈর্য হয়তো কমে যাচ্ছে। আমি সবটাই হয়তো করে বলছি বিকজ আমি তো এখন তাহলে রিসার্চ করতে হবে, প্রপার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে হবে। বাট হ্যাঁ, আমার মনে হয় যে গল্প আরেকটু বেটার হতে পারে। আরেকটু যত্ন নিয়ে বানানো হতে পারে। আ সেগুলো তো ডেফিনিটলি ম্যাটার করে সিরিয়ালের ক্ষেত্রে। এখন তাই জন্য দেখো দর্শকের দিক থেকেও একটা এসছে যে দর্শকও এখন ৩ মাস ৪ মাস তার বেশি আর ভাল ভাল লাগছে না লাগছে না এবং সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন ১ বছর কোনো সিরিয়াল চলা মানে বিশাল দারুণ ব্যাপার হিট হ্যাঁ ব্যাপার হ্যাঁ আরকি। হ্যাঁ সেটা আমরা ভাবতেই পারতাম না তখন। তোমাদের সময় ভাবো দুর্গা কতদিন 'দুর্গা' চলেছিল ২ বছর, 'টাপুর টুপুর' ৩ বছর চলেছিল। কিন্তু 'দুর্গা' ইনটেনশনালি বন্ধ করা হয়েছিল যে আর বেশি টেনে টেনে জোর ওটাকে করে হ্যাঁ বানানো হ্যাঁ হ্যাঁ কোনো মানে মানে হয় না। জাস্ট রাব করে করে ওটাকে হ্যাঁ, আরো ওটা আরো করার করা কোনো হ্যাঁ ইচ্ছে ছিল না ওদের। কারেক্ট সো হ্যাঁ, মানে সেটা আরকি আমার মনে হয়। এখন ৩ মাসে সিরিয়াল বন্ধ করে দেওয়াটা দ্যাটস রিয়ালি স্যাড। ইটস স্যাড বিকজ অলসো ফর দ্য পিপল ইন দ্যাট সিরিয়াল তাদের তো একটা আয় বন্ধ তো একটা আলাদা কথা বাট তাদের মুখ ভাবো হোর্ডিং এ হট করে চলে গেল আরে এই সিরিয়ালটা কোথায় গেল এটা রিপ্লেস হয়ে গেছে আরেকটা কি হয় তোমাকে বলি, ধরো অনেকেই তো আসেন যারা মফস্বল থেকে আসছেন। এসে এখানে অ্যাক্টিং করছে। ধরো একটা নাম হলো, তখন ডেফিনিটলি তাকে একটা গাড়ি কিনতে হচ্ছে। সে একটা মেনটেন করবে মেইনটেইন করতে নিজেকে হচ্ছে। তাকে একটা বাড়ি হয়তো রেন্ট বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে। এবং তারও একটু শখ আহ্লাদ হলো, একটু ব্র্যান্ডেড অফকোর্স জিনিসপত্র কেনা শুরু করতে হলো। হবেও অ্যাবসোলিউটলি। এবার কি হয় যখনই ধরো সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে না, তখন তো বুঝতে পারছে না আর কি করে আর্ন আর করবে। ব্যাকআপ নেই তো আর কোনো কোনো ব্যাকআপ নেই। তখন ওই জিনিসটাকে মেইনটেইন করা তাদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা খুব সিরিয়াস একটা ইস্যু। এবং তাই জন্য হয়তো সে কনসিস্টেন্টলি ধরে রাখতে পারছে না। তাকে হয়তো লিড ক্যারেক্টার ছেড়ে আ অন্য ক্যারেক্টার্স করতে হচ্ছে। দ্যাটস অলসো ভেরি গুড সেটা বলছি না। কিন্তু হয়তো সে হিরোইন হবে বলেই সেই স্বপ্ন হুম দেখে এসেছিল। সেটাই তো বা হিরোইন এগুলো ছিল কোনো হিরোইন ছিল। প্রজেক্টে তো সেই তো সেই জিনিসগুলো তো হচ্ছে বলো। তোমার কি মনে হয় সন্দীপ্তা দ্যাট বিকজ ইউ আর অলসো ডোমেইন এক্সপার্ট ইউ আর সাইকোলজিস্ট তোমার কি মনে হয় সামওয়্যার দিস ইজ অলসো বিহাইন্ড দিস ইনসেন রিল কালচার মানে a lot of out of work TV actors or small time TV actors or even some well established ones this real economy is a parallel profession এটা কি তোমার মনে হয় আ একটু নাম হয়ে গেলে ধরো সোশ্যাল মিডিয়াতে যখনই প্রচুর ফলোয়ার্স এসে যাচ্ছে, এর একটা সাইকোলজিক্যাল হ্যাঁ অ্যাঙ্গেলও রয়েছে ধরো। এখনকার জেনারেশন যদি বলো তো রিল কালচারটাকে হুম আমি নিজেও প্রচুর রিল করি। হুম প্রচুর না করলেও করি। কিন্তু সবকিছু একটা ব্যালেন্সে। ঠিক আমি জানি যে আমি ওই কাজগুলো করেছি বলে মানুষ আমার রিল দেখছে। হুম এমন নয় যে আমি এই রিলগুলো করছি বলে মানুষ আমার ওই কাজ ঠিক দেখবেন। সো এই যে এটা বোঝা এবং আমার ধরো আমি ধরো আমার ফার্স্ট সিরিয়াল করছি। ধরো হুম সাপোজ আমি এখন ফার্স্ট সিরিয়াল করছি। আমার ধরো বেশ 300K 400K ফলোয়ার্স হয়ে গেল।
আমি যদি ওটাই আমার রিয়ালিটি ভাবতে থাকি এবং ধরে নিই যে এটাই চলতে থাকবে, তা কিন্তু নয়। হুম, তো সেখানে একটু প্র্যাকটিক্যালি ভাবা যে আমি বিশাল কেউ হয়ে যাইনি আমার 500K ফলোয়ার্স আছে বলে। হুম, কারণ লাইফের প্রতি তার ভ্যালু এবং অ্যাটিটিউড সেটা ইম্পোর্টেন্ট, ওটাকে মেইনটেইন করা। তুমি যদি ওটাকে মেইনটেইন না করতে পারো, তুমি তোমার লাইফে কিন্তু ঘেঁটে যাবে। হুম। এটা যাবেই ঘেঁটে, এটা কিছু করার নেই। করার নেই। কিন্তু অতটা কি ইজি ব্যালেন্সটা রাখা? সবাই কি পারে? তো মানে কতটা ডিপ্রেশন হয়, কতটা ফ্রাস্ট্রেশন হয়, এটা তো হয়। প্যানিক অ্যাটাক হয়। আমার চেনা অনেক আছে এরকম। ওদের হয়, সিরিয়াসলি হয়। Do any actors come to you for professional guidance? আ অ্যাক্টরস ইয়েস। ওকে। অনেকে আ অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হুম, এসছে আমার কাছে। হুম, হুম। অ্যাক্টরস কম এসছে। And what are the issues that they are grappling with? দেখো অনেক রকম। একটা তো রিলেশনশিপের একটা ইস্যু তো বিশাল বড় এবং কম দিনে ব্রেকআপ অ্যান্ড অনেক রকমভাবে চিট করা। প্লাস তোমার কাজের ক্ষেত্রে তো ডেফিনিটলি কাজের এই যে ক্ষেত্রে হ্যাঁ, স্পেশালি লকডাউনে মানে তুমি ভাবতে পারবে না শ্রীমতী ওই সময় যে কি গেছে। মানে I can আমি ধরো understand জানো। আমি এই দিকে থেকে যখন উল্টো দিকের মানুষটাকে বোঝাতাম আমার মধ্যে আমি কমপ্লেন করার জায়গাতেই নেই। আমি খুব ভালো আছি। ওই যে প্রফেশনে একটা কাজের পর ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কাজ তো কমে গেছে না। এটা তো প্র্যাকটিক্যালি আমাকে মানতে হবে। কিন্তু লোকে তো সেটা মানছে না। মানছে না। মানছে না, কেউ এটা বলছে না। আমাদের একটা সিনেমা ধরে নাও ৩ সপ্তাহ চললে তার একটা বিশাল সাকসেস পার্টি হচ্ছে। সেখানে ডিজিটাল মিডিয়ায় ভরে, ভরে আমরা ছবি দেখছি, কেক কাটা হচ্ছে, নাচা হচ্ছে, গিটার বাজিয়ে গান হচ্ছে। তো আ আমরা তো we are in a state of আমার complete মনে হয় আমরা খুব denial. কমে খুশি হয়ে গেছি। আচ্ছা, এটা আমার মনে হয় যে হুম। অল্পেতে একটু খুশি হয়ে একটু যাচ্ছি এসছে বেশি। বাবা ঠিক আছে। হ্যাঁ, এই তো এসছে, এই তো হচ্ছে। আর এই সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে যেটা আমার মনে হয় যে মানুষের এখন একটু মানে লোক দেখানো ব্যাপারটা একটু বেড়েছে। মানে ধরো আমি কি খাচ্ছি, কি পড়ছি সবটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই, আমার প্রাইভেসি বলতে আর কি থাকলো। একদমই তাই। বাট আমার ওটা শো অফ করা। ধরো বয়ফ্রেন্ডের সঙ্গে আমার নিজে দেখা বয়ফ্রেন্ডের সঙ্গে তুমুল ঝগড়া। হলো কাট্টু আর একটা সেলফি। কাপল স্টোরিতে গোল। প্রচন্ড কাপল গোল হ্যাশট্যাগ এই সেই। এই যে লাইফটা এটা তো তোমাকে তো মিথ্যের জীবন। মিথ্যের জীবন। তো এটা আমার মনে হয় আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রিতেও আমার মনে হয় এটা যে অল্পেতে খুশি হয়ে যাচ্ছি। সেটা দেখো কাজ কমে আসছে অলসো আমার মনে হয় দ্য বাজেট অফ দ্য ফিল্মস সেই সিনেমাটা ভালো খারাপের মধ্যে আমি ফিল্ম ক্রিটিক হয়ে বলছি না বাট ইফ ইউ সি ইটস এ ভেরি লো বাজেট মুভি একটা লো বাজেট মুভি যেটা ধরে নাও ১ কোটিতে বানানো হয়েছে সেটা যদি ১.৫ কোটি বা ২ কোটি আর্ন করে ইজ দ্যাট রিয়েলি সাচ আ বিগ সাকসেস মানে তাহলে তুমি শোলেকে অনেক কি ছবি তো বলবে তাও করে না। অনেক ছবি তো তাও করে মানে না ৳১,০০,০০,০০০ খরচা করে ৳৫,০০,০০০ ও ওঠে না। এরকম ছবিও আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। রাইট রাইট এবার বিষয়টা হচ্ছে যে বাজেট। বাজেটের আরেকটা প্রবলেম হচ্ছে যে যেহেতু আমাদের টাকা বেশি উঠছে না তাই বাজেটটা ওদিকে কমছে। কারণ কমছে প্রোডিউসার তো চাইবে প্রফিটটা ফুল বেশি হ্যাঁ ওটা হতে। তো বিজনেস ওনার যে জন্য ব্যবসা। রাইট ডেফিনিটলি তখন বাজেটটা কমাবে, ডেটস কমাবে, যাতে কম দিনে কাজ করা যায়। তাতে কি হচ্ছে কাজের কোয়ালিটি কিছু ক্ষেত্রে পড়ে, কিছু ক্ষেত্রে পড়ে না। কিন্তু সব ক্ষেত্রে যে ভালো হয় তা তো হয় না। অবশ্যই ওই যে প্রেশারে কাজ হচ্ছে ভাবো। হ্যাঁ হ্যাঁ তারপর ওটা তো ব্যবসার দিক থেকে প্রোডিউসার দেখবেই। আর ইনফ্যাক্ট বাঙালি দর্শকও মানে এখন তাও আবার ফিরে একটা আসছে রিসার্জেন্স হচ্ছে, হ্যাঁ। রিসেন্টলি লাস্ট হ্যাঁ, ১-২ হ্যাঁ। বছর ধরে। তো মাঝখানে একদম মানুষ দেখতেন না বাংলা সিনেমা মানে দ্যাট ইজ ট্রু। একদম স্ট্যান্ডার্ডটা পড়ে মাঝখানে গেছিল। ৩-৪ বছর একটা খুব খুবই লাল বাজে গেছে। হ্যাঁ, প্লাস হ্যাঁ, হ্যাঁ। কোভিডও গেছে যেটা আমরা প্লাস বলছি। কোভিডও গেছে রাইট, এক্সাক্টলি। রাইট। তো ওই সব মিলিয়ে একটা খুব তোলপাড় অবস্থা ছিল। আমার মনে হয় সেইজন্য মানুষ এখন বাংলা ইন্ডাস্ট্রির মানুষরা এখন ভাবছেন যে আচ্ছা হিট হচ্ছে যখন প্রফিট আসছে, হিট হচ্ছে দ্যাটস আ সাকসেস। আমার মনে হয় এটা আস্তে, আস্তে দিন যেতে, যেতে আই হোপ মানুষ এত কমে খুশি হবে না। হ্যাঁ, বিকজ এটা তো কিছুটা তো কাউন্টার প্রোডাক্টিভ অলসো। তুমি যদি অল্পেতেই খুশি হয়ে যাও তাহলে তুমি আর নিজেকে পুশ করবে কি করে রাইট। টু বিকাম বেটার। আরেকটা হলো যে আমি এটা শুনেছি এবং অ্যাজ আ জার্নালিস্ট উইথ ওভার 2 decades of experience ন্যাশনালি আমি এটাও জানি যে when it comes to the heroine's budget that is the first thing to be cut.
ফার্স্ট থিং টু অ্যাবসলিউটলি। বি কাট। তার তার ওয়ার্ডরোব কস্ট, তার হেয়ার অ্যান্ড মেকআপ, তার অন্তরাজ কস্ট, তার দিনগুলো। আর এখন ধরে নাও যেখানে ১৭ দিনে একটা, আমি তো ভাবতে পারি না। ৭ দিন এক বেশি বললে। বেশি বললাম? এরাম কততে হয়? ১৩ তেও হয়। হ্যাঁ? ১৩, ১৪, ১৫ একটা ফিচার ফিল্ম, সেখানে কত ঘন্টা কাজ হয়? সারারাত, সারাদিন? হয়, হ্যাঁ, মানে ১৮, ১৭, ১৮ ঘন্টা তো কাজ হয়ই আরকি। মাই গুডনেস! তাহলে what can we say about the quality at the end of the day? See a feature আমরা film, বাঙালিরা ভীষণ ভালো কাজ করি গো, বিশ্বাস করো। of course, মানে এইরকম প্রেশারে যে কোয়ালিটি কাজ আসে, যে কোয়ালিটি কাজ আমরা দেখতে পারি স্ক্রিনে, অপূর্ব। অপূর্ব। মানে কেউ জানবেই না যে কেউ এত কম জানবেই না দিনে। এত কম দিনে হ্যাঁ, এত হ্যাঁ, বড় হ্যাঁ, একটা হ্যাঁ, কাজ হ্যাঁ। নামিয়ে একদম, দেওয়া হচ্ছে। একদম, তো একদম। সেটা আমি বলব যে আমাদের এখানে টেকনিশিয়ান থেকে শুরু হ্যাটস করে অফ, সবাই হ্যাটস অফ। হ্যাটস অফ। তারা যে এই কম টাইমে যে কাজটা ডেলিভার করছে তার জন্য তাদেরকে সত্যিই সম্মান দেওয়া উচিত। সত্যি, সত্যি তাই। কিন্তু হিরোইনের বাজেট কমিয়ে দেয়, এটা কি তোমার সাথে কখনো হয়েছে? আম দেখো, সিরিয়ালে তো বার্গেনিং তো সবসময় হয়। কেউ তো এসে বলবে না আমাদের অনেক বাজেট আছে, তুই কাজ কর। তো সেটা তো ডেফিনিটলি কমানো হয়ই। আ কিন্তু হ্যাঁ, খুব কি নেগোশিয়েট করতে হয় হিরোইনদের? আ দেখো, সিরিয়ালে আমার যেহেতু ফার্স্ট সিরিয়াল হিট ছিল, সেকেন্ড সিরিয়াল হিট ছিল, আমাকে না খুব একটা বেশি করতে হয় না। কিন্তু হ্যাঁ, ডেফিনিটলি করতে তো হয়ই। বার্গেনিং তোমার এখনো করতে হয় আমাকে, সেটা নয়। আ কিন্তু আ ছেলেদের ক্ষেত্রে একটু আ আমি নিজেই কথা বলে দেখেছি, তারাই বলেছে যে, "হ্যাঁ, দেখ ছেলেদের তো একটু বেশি দেওয়া হবে।" আমি, "কেন? কেন? সিরিয়ালে তো মানে মেক্সিমাম সিরিয়াল তো হিরোইন সেন্ট্রিকই হ্যাঁ, হয়। ফিমেল হিরোইনরাই তো হিরো সেন্ট্রিক, হয়। হ্যাঁ, তো সেখানে কেন হবে হ্যাঁ। না?" না, এরম না। মেয়েদের অপশন অনেক বেশি। এইটাও শুনতে হয়েছে আমাকে। মানে what does that mean? মেয়েদের অপশন অনেক বেশি মানে ছেলে ইন্ডাস্ট্রিতে কম আছে, মেয়েরা অনেক বেশি আছে। সে তো মানে ওয়ার্ল্ডেই মেয়েদের সংখ্যা বেশি। হ্যাঁ, মানে ধরো হ্যাঁ, হিরোইন হতে গেলে ঠিক আছে, একটু রিল এরকমও হয়েছে, রিল দেখে হিরোইন করে নিয়েছে। সিরিয়ালটা তো ৩ মাসের বেশি চলেনি। কিন্তু রিল দেখে একটু মিষ্টি লেগেছে মুখটা, ব্যাস হিরোইন হয়ে গেছে। তো সেখানে ছেলেদের ক্ষেত্রে অনেকটা ছেঁকে, অনেকটাই না এই না এই ব্যাপার। ছেলেদের সংখ্যাটা কম আরকি, অপশন কম বলে। অপশন কম। মানে তো আমাদের মেয়ে হয়ে অপশন বেশি, অপশন বেশি। অপশন বেশি। মিষ্টি দেখতে মেয়ের অপশন বেশি আরকি। মিষ্টি দেখতে মেয়ের অপশন বেশি। ওয়েল বেঙ্গলের মেয়েরা তো দে আর নোন, মিষ্টি কিচ্ছু করার নেই। কিছু করার নেই। আমাদের বোধহয় রক্তেই রসগোল্লার রসটা ইজ ফ্লোয়িং, ইউ নো। সো দ্যাটস আ গুড থিং। তুমি সিরিয়ালে কেন, মানে why don't we see you anymore in দেখো, এটা serials? অ্যাকচুয়ালি ১২ বছর টানা সিরিয়াল করেছিলাম, প্রতিদান অবধি বলছি। তারপরে আমি আর পারছিলাম না। কারণ টায়ার্ড? আমি টায়ার্ড হয়ে গেছিলাম। আমার মনে ফিজিক্যালি? হচ্ছিল মেন্টালি, নট ফিজিক্যালি। আমার মনে হয়েছিল যে আমি আর পারছি না। রোজ এসে এক চরিত্র আমি আর করতে পারছি না। আমি যদি এটা কন্টিনিউ করি, আমি কাজের প্রতি অন্যায় করব। আমাকে ব্রেক নিতে হবে। লাকিলি শ্রীময়ী ওই সময় ওয়েব সিরিজটা ওঠে। রাইট। টাইমিংটা খুব কারেক্ট ছিল তোমার। 2018 আমার এটা মনে হয়েছে, 18 ডিসেম্বরে শেষ হয়েছে আ প্রতিদান। আমি 2019 জানুয়ারিতে আস্তে রিলিজ করেছি। টাইমিং ওয়াজ ভেরি গুড ফর সেটাই তো, মি। টাইমিংটা ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে আমি না সত্যি, মানে তখন যদি ওটিটি না আসতো আমি হয়তো গ্যাপ নিয়ে বসে থাকতাম। আমি ১-২ বছর ৩ বছরও হয়তো কাজ করতাম না। আমি পেরে তুমি উঠছিলাম না। এতই ফ্যাটিগড ছিলে? মেন্টালি ফ্যাটিগ হয়ে গেছিল আমার প্রচন্ড। কারণ পরপর হয়েছে না, টানা চলে গেছে। তো তার ফলে আমার না ওই রোজ এক জায়গায় এক চরিত্র একই। আমার মনে হচ্ছিল আমি নিজেই তো এক্সপেরিমেন্ট করতে পারছি না। নিজে কি আমি কতটা পারি সেটা আমাকে জানতে হবে। মানে আমাকে বুঝতে হবে। নাহলে আমি নিজের কাছে নিজে ঠকছি। আমি কারেক্ট। দর্শককে ঠকাচ্ছি। হ্যাঁ। আমি আর চাইছিলাম না ওটা। তার জন্যই মেইনলি আমার ওয়েব সিরিজ করা। ওয়েব সিরিজে তোমার আসা, তোমার যে আউটিং গুলো ওয়েব সিরিজে আমরা দেখি, আমার তো মনে হয় তোমার রেঞ্জ অফ ক্যারেক্টার্স, দো আগেন আমি যেটা বলছিলাম তোমাকে অফ দ্য ক্যামেরা, সবকিছুই ইজ আ ভেরি স্ট্রং প্রোটাগনিস্ট, রাইট? কিন্তু তোমার রেঞ্জটা খুব ব্রড ওটিটিতে। তুমি যদি আস্তে লেডিজের কথা বলো, মানে সেটা দো ইট ওয়াজ আ কমেডি, কিন্তু সেখানেও ইট ওয়াজ আ স্ট্রং ওয়ান। তোমার কি মনে হয় যে কোথাও দুর্গার পরে তুমি স্লাইটলি এই স্ট্রং ওম্যান একটু টাইপকাস্ট হয়ে হ্যাঁ, গেছো? ডেফিনিটলি। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, থ্যাংকস টু অঞ্জন দত্ত, অঞ্জনদা, যিনি ভেবেছিলেন মার্ডার ইন দ্য হিলস এ আমি গ্রে শেড এর ক্যারেক্টারটা করতে পারবো। ডক্টর নিমা প্রধান। ওটা অঞ্জনদা যদি রিস্ক নিয়ে না নিত আমার হয়তো করাই হতো না। অ্যান্ড আই লাভড দ্যাট ক্যারেক্টার। ইটস আ মানে বিউটিফুল সিরিজ। খুব ভালো সিরিজ, আর সেখানে ওরকম একটা চরিত্র আই ওয়াজ ভেরি হ্যাপি। তো ওইটা আমার কাছে একটা খুব স্পেশাল ছিল। ইনফ্যাক্ট তারপরে
চুমকি শিকারপুরের, আহ, সেও কিন্তু মানে গালাগালও দেয় একদম নর্থ বেঙ্গলের একদম প্রপার, হয় না নর্থ বেঙ্গলের কিছু মেয়েরা যারা খুব ডাকাবুকো হ্যাঁ হয় ওই হ্যাঁ হ্যাঁ টাইপের, হ্যাঁ তো ওইটা। তো এই চরিত্রগুলো করে আমি খুব মজা পেয়েছি। হ্যাঁ, বোধন বলো, বোধন স্পেশালি তুমি যদি বলো, ডেফিনেটলি দুর্গার একটা ভাব তো হ্যাঁ ছিলই, মানে ওই একটা ওই প্রতিবাদী নারী হ্যাংওভারটা ছিল দুর্গার, ছিল, ইজন্ট ইট? বোধনে হ্যাঁ ছিল। হ্যাঁ কিন্তু আবার নষ্ট-নীড়ে তুমি যদি দেখো, ওখানে কিন্তু শুরু থেকেই খুব মানে ওই নষ্ট-নীড়ের চরিত্রটা করা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল। থ্যাঙ্কস টু অদিতি দি। কারণ আমার কাছ থেকে পুরো বের করে নিয়েছে অপর্ণাকে। কারণ ওই অপর্ণা সারাক্ষণ এরকম ঝুঁকে বসা, হ্যাঁ, তুমি তো একদমই কথাবার্তা নয়। মানে ভীষণ সফট, এত সফট কথা। মানে ১ম এ না দম আটকে আসতাম যে ওকে, ওকে, ওকে হ্যাঁ, করছি, করছি, করছি মানে। তো ওইটা মানে নষ্ট-নীড়ের অপর্ণা আমার কাছে কিন্তু একদম ডিফিকাল্ট মানে ক্যারেক্টার। তোমার যেটা নেচার তার থেকেও তো একদম আলাদা। পুরো আলাদা। মানে সাবমিসিভ ভীষণ একটা। সাবমিসিভ। মানে আমার করতে ১ম দিকে খুব ডিফিকাল্ট। অদিতি দি, "স্যান্ডি কুঁজো হয়ে বস।" "হ্যাঁ, হ্যাঁ, 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 বসছি, 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 বসছি।" এবং মানে স্পিচ প্যাটার্ন সবটা আলাদা। তো মানে ওটা হোয়াট অ্যাট্রাক্টেড ইউ টু দিস রোল যেটা এতটাই আলাদা ছিল? এই যে আলাদা, আচ্ছা। আমি তো আলাদারই খোঁজে বেরিয়েছিলাম হুম। বলো। আমি নাহলে চেয়েছিলাম তো ওই যে টিভিতে একঘেয়ে ওটা চলছে তো একঘেয়ে চলছে। প্রতিবাদ করছি, একঘেয়ে হুম। বিষ খাওয়াচ্ছে, ধরে আছি, বিষ ছুঁড়ে ফেলছি, থাপ্পড় মারছি লোককে। আর একটা ঠাকুর, ঠাকুর ভাব। ঠাকুর, ঠাকুর মানে ভাব। একদম ওই হয় না ওটা যে আমাকে দেখতে ওরকম। হুম। শাড়ি পরালেই দ্যাটস ট্রু অ্যান্ড দেয়ার ইস মা দুর্গা রাইট বিহাইন্ড ইউ আমাদের ওই পেইন্টিংটা। ওফ! সো হ্যাঁ, হ্যাঁ। তোমার মানে বসাটাও ইটস লাইক ভেরি অলমোস্ট লাইক অ্যাজ ইফ মানে ঠিক করেই আমরা বসিয়েছি। কিন্তু এই যে তুমি ওটিটিতে যে একটা আলাদা অডিয়েন্সও তুমি পেলে, মানে ইট ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইওর টিভি অডিয়েন্স। অফ কোর্স যারা ফ্যানস তারা তো ফ্যানস। কিন্তু এই যে তুমি ডিফারেন্ট সর্টস অফ অ্যাক্টিং ওটিটিতে করলে, ডিসপাইট শোয়িং সো মাচ অফ ডাইভার্সিটি, আমি এই কথাটা বারবার বলছি, ডু ইউ থিংক ইউ ওয়ার overlooked in the mainstream film industry? অ্যাবসোলিউটলি। Why do you think that happened? এইটা প্রশ্নটা আমারও, অঙ্ক মেলে না। এটা তো মানে আমিও বলছি। এই অঙ্কটা আমারও মেলে না এবং দেখো আমার যেটা মনে হয় এখানে I don't know, মানে ধরো মেগা যখন করতাম, যখন ওয়েব সিরিজ করা শুরু করলাম, তখন ইন্ডাস্ট্রির ভেতরে কথা হলো যে ও মেগা থেকে এসছে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে এরমভাবেই বলা হয় না, মেগা থেকে এসছে। মানে একটা হ্যাঁ, মানে মেগা থেকে এসছে। ও ওয়েব নাকশিট সিরিজে কোনো একটা। পারবে না, অত ক্লিক করবে না, ক্লিক চলবে না। করবে না, ক্লিক হ্যাঁ। করবে না, চলবে না। তবে ক্লিক করল, চলল। তারপরে আবার করতে শুরু, আবার পরেরটা করলাম, পরেরটা করলাম। থ্যাংকস টু ডেফিনিটলি মানে যারা আমাকে কাস্ট করেছে। কারণ তা না হলে মানে ধরো হইচইতে ধরো শ্রীকান্তদা বলো, কি সেরাদি বলো, কি অদিতিদি বলো, কি অঞ্জনদা বলো, ওদিকে ধরো জি5 এ সবাই প্লাস ধরো আ আ নির্ঝর আমাদের যে ডিরেক্টর শিকারপুরে। আমাকে যে কাস্ট করেছে দ্যাটস আ ভেরি গুড থিং ফর মি, যে আমাকে বিশ্বাস করে কাস্ট করেছে। যে পারবে। পারবে। তো সে স্পেশালি ১ম দিকে আমাকে কাস্ট করাটা, তাদেরকে রিয়েলি আই এম থ্যাঙ্কফুল টু দেম যে তারা আমায় কাস্ট করেছে। সে বিশ্বাসটা রেখেছে। কারণ কথা তো হয়েছিল। তো আমার কোথাও একটা মনে হয় যে ঐরকমই ধারণা যে এখন হয়তো মনে হতে পারে একজন, বিশ্বাস করো মেইনস্ট্রিম এর সমস্ত ডিরেক্টর আমাকে সবাই দেখা হলেই বলেন যে, "তুই কি ভালো অ্যাক্টিং ওটা তো করিস। মুখে বলে। তোর সঙ্গে এবার কাজ করতেই হবে।" ওটা তো মুখে বলে। কাজ আর করা হয় না। হুম। এটা অদ্ভুত। মানে ধরো ফোনটা আর সুজিতদার, আসছে না। হ্যাঁ, মানে সুজিতদার এখান থেকে ফোনটা এলো। দ্যাটস আ স্পেশাল অ্যাপিয়ারেন্স। বাট হ্যাঁ, সুজিতদা বলেছিলেন যে, "বাবু এটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দিচ্ছি তোকে। কিন্তু এই সুনয়নার চরিত্রটা তুই ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না। এটা তোকেই করতে হবে।" তো সেটা করলাম। খুবই ভালো, মানে যে কটা সিন ছিল খুবই ভালো সিন আমি ছিল আমার দেখেছি জন্য। সিনেমাটা। ওকে। তো সেই সিনগুলো আমার ভালো লেগেছে, আমি করেছি। ধরো একেন বাবু রুদ্ধশ্বাস রাজস্থানে করেছি। রিসেন্টলি ধরো ভূতপূর্ব করলাম, কি আপিস করলাম। আম তবে হ্যাঁ, আমি ডেফিনিটলি বলব যে মেইনস্ট্রিম এ তুমি যেটা বলতে চাইছো সেটা হয়নি। এবং সেটা এখনো, এখন অনেকে আমি বলতে শুনেছি যে, "তুই ওয়েব সিরিজটা একটু কমা, তাহলে তো সিনেমাটা বেশি করতে পারবি।" আমি এই কথাটা আ 'কিল বিল' এর প্রিমিয়ারে আমি গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছে তোমার রোলটা। কেন থ্যাংক ইউ। আমার যেহেতু বোন আছে, ও হুম, যদিও হুম, আমার হুম। থেকে অনেক ছোট। কিন্তু ওই দ্যাট কেমিস্ট্রি এবং ওদের তো একটা পাস্ট আছে ২ বোনেরই। সো সেই সাইকোলজিক্যাল
যে একটা অ্যাঙ্গেলটা। ব্যাক স্টোরি বা অ্যাঙ্গেলটাকে আই থট, অ্যান্ড স্পেশালি দ্য সিন যখন তুমি এবং কৌশানি ইউ ড্রিঙ্কিং অ্যাট আ বার, হ্যাঁ, অ্যান্ড ইউ নো হ্যাঁ। ইটস অলসো আ গ্রেট ভালনারেবল হুম, সিন, হুম, মানে ইটস হুম। নট জাস্ট আ ড্রাঙ্কেন সিন, রাইট? তো আমার খুব ভালো লেগেছে, ইউ নো আই ওয়াজ টকিং অ্যাবাউট ইট অন দ্য ওয়ে আউট, আই সেড ইউ নো আই উইশ সন্দীপটাকে আরেকটু রাখতে পারতো। আমি বললাম যে আমার খুব ভাল লেগেছে, এটা মানে আমাকে অনেকে বলেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি মানে এটা বলেছি। আমি এটা আমার রিভিউতে লিখেও ছিলাম থ্যাংক যে ইউ। she deserved a little more screen space, তাহলে না সিনেমাটা আরেকটু সিরিয়াস হতে পারত। ইউ নো the layers would have been more এ। তখন ওইখানেই একজন বলছে যে ওর না এবার ওয়েব সিরিজটা কমানো উচিত। মানে ওয়েব সিরিজ একটা ছাপ পড়ে গেছে। This is the হুম, word they use exactly to corroborate তুমি যেটা হুম, বলছো হুম, বা হুম, যেটা হুম, হুম। শুনেছো। হ্যাঁ, মানে এটা কেন হবে বলো কেন তো? হবে? আমাদের ইন্ডাস্ট্রিতে ফার্স্ট অফ অল কাজ কোথায় হয় হ্যাঁ, বেশি? বেশি হ্যাঁ। কাজ হয় না। এটা খুব ঠিক, ঠিক, ঠিক। প্র্যাকটিক্যাল কথা। প্র্যাকটিক্যাল আমি কথা। মেগা যখন করতাম, আচ্ছা ঠিক আছে, মেগা করতে, করতে সিনেমাটা সত্যি মানুষ আমাকে রোজ দেখছে টিভিতে, কেন হলে টাকা দিয়ে হ্যাঁ। কিনবে? অ্যাজ ইফ। মেগা করলাম। তারপরে মেগা দেখো সবকটা প্রজেক্ট হিট। ওয়েব সিরিজ করলাম, সবকটা প্রজেক্ট হিট। তাও মনে হচ্ছে যে আমি সিনেমা মানে তখন তো এটাও বলা হয়েছিল যে ওয়েব সিরিজ চলবে না। হুম। চলল তো। মানুষ তো ভালো মানে চললো, তার ২ টো সিজন হচ্ছে, হ্যাঁ, মানে তাহলে আবার মানুষের কি তো এই চলবে? ভালোবাসাটা আমি পেয়েছি, আমি অর্জন পাচ্ছ করেছি। কন্টিনিউয়াস। মানে এটা সত্যি আমি তোমাকে বারবার বলি, এটা আমার কাছে ব্লেসিং এর মতো। হ্যাঁ। এবার মানুষ, ইন্ডাস্ট্রির মানুষ যদি আমার উপর বিশ্বাস না রাখে, আমি কি করি বলো? কেন? ইস দেয়ার আ ক্যাম্প দ্যাটস ওয়ার্কিং এগেইনস্ট ইউ? I don't think so. দেন? এটা একটা ধারণা আমাদের তোমার নেটওয়ার্কিং মানুষের। ভালো নেই। দেখো নেটওয়ার্কিং এখন কিভাবে ভালো করতে হবে আমি তো জানি না। আমি শুনি এইগুলো না করলে নাকি কাজ পাওয়া হ্যাঁ, যায় মানে না। কিভাবে ভালো করতে হবে I really don't হুম, know. হুম, হুম, বাট আমার সবার সঙ্গে পরিচয় আছে, দেখা হলে কথা বলি। তো আর কেমনভাবে নেটওয়ার্কিং করা যায় I really don't know. So হুম। yeah, মানে অলসো হোয়াট ডাজ নেটওয়ার্কিং মিন? হোয়াট ইস এক্সাক্টলি নেটওয়ার্কিং? এই যে মানে লোকে বলে না, শি ইজ নট ওয়েল নেটওয়ার্কড। আই হ্যাভ হুম, হার্ড দিস বিং সেড। শি ইজ নট ওয়েল নেটওয়ার্কড। লাইক হোয়াট ইজ শি মেন্ট টু ডু? শি হ্যাজ গট আ সোশ্যাল মিডিয়া পারসন, শি ইজ গট আ ম্যানেজার, তার একটু তামঝাম আছে। আর কি করবে? সে আর কি অভিনয় করব? করছে। এর থেকে মন বেশি, দিয়ে কাজ করছি। হ্যাঁ, মানে পার্টি করো না। সেইটা একটা দেখো হতে আমি পারে। তাও আগে যেতাম না, এখন তাও আমি এখন পার্টিতে তো তুমি তাও যাই। যাও। আমি সব জায়গায় গিয়ে সবার সঙ্গে কথা বলি। এটাও যদি পিআর করা না হয় আমি আর কি করতে পারি হাউ বলো? ডাজ ইট মেক ইউ ফিল সন্দীপ্তা? আগে খারাপ লাগতো। বাট আমি অলওয়েজ খুব আ রিজিড ছিলাম একটা বিষয়ে যে আমি মন দিয়ে কাজটা করব। যদি মানুষকে বলবো, "প্লিজ আমাকে ভেবো কিন্তু তোমার পরের প্রজেক্টে ভালো হুম, কোনো ক্যারেক্টার হুম, হলে ভেবো।" বলি, সবাইকে বলি। কিন্তু ওই বা মানে কাজটা মন দিয়ে করব কিন্তু কখনোই হতাশ হয়ে যাব না। ইটস লাইক আমি খুব মানে কি বলতো? আমাকে ধৈর্য ধরতে ভালোবাসি। হুম, মানে আমার অপেক্ষা করার কোনো চাপ নেই জীবনে। আমি হুম, অপেক্ষা করতে ভালোবাসি। অপেক্ষা করে, করেই এখন যে কটা সিনেমা করছি, হচ্ছে তো বলো। হুম, তো এবার এর থেকে বেশি আমি তো এগোতে পারব না। সো আমি এগোবো না। তাতে যদি কাজ হয়, হবে। হুম। এইজন্যেই কি তুমি তোমার প্র্যাকটিসের পথটা খোলা রেখেছো? দেখো এটা মানে আমি অ্যাজ আ ১ম থেকেই সেকেন্ড ভেবেছিলাম হাসেল যে কাইন্ড অফ থিং। আমি এটা ডে 1 থেকে মনে ওকে। হয়েছিল যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার একটা ব্যাকআপ অপশন হুম, লাগবে। হুম। ১ নম্বর আমি সাইকোলজি ভালোবাসতাম। ২ নম্বর আমার থেরাপি করতে তোমার তো করতে এটা ভালোবাসি, প্রফেশন একটা, প্রফেশন। হ্যাঁ। এবং আমার মনে হয়েছিল যে আমার একটা ব্যাকআপ প্ল্যান হুম, লাগবে। সেটা একটা হুম, ডেফিনিটলি হুম, কারণ। এছাড়া আই এম ভেরি হ্যাপি যে ওয়েব সিরিজ করছি, এত ভালো, ভালো কাজ করছি। আমার যেটা এইম ছিল এক্সপেরিমেন্ট করা নিজেকে নিয়ে। বাট আমি তো কখনোই ভাবিনি যে আমি কোনো সিনেমায় কমার্শিয়াল সিনেমা করব এবং সেখানে হিরোর সাইডে নাচবো এবং আর ২ টো ৩ টে ৪ টে সিন থাকবে, দ্যাটস ইট। হিরো আমাকে বাঁচাচ্ছে। আমি এসে ওই টিপিক্যাল, বাঁচাও, বাঁচাও হ্যাঁ, করছি। আমি ড্যামসেল তো ইন ডিস্ট্রেস ওরমভাবে বলে। ঠিক চাইনি কখনো হুম, নিজেকে দেখতে। হুম। সো আমার ওইটা আ ওয়েব সিরিজের মধ্যে দিয়ে আমার অ্যাক্টিং এর খিদেটা মিটছে। সন্দীপদা, তুমি তো হিরো ছিলে। প্রতিটা কাজে তো তুমিই হিরো। দ্যাটস দ্য থিং না? হ্যাঁ, আমার তো কাজের স্যাটিসফ্যাকশন তো আমি সেটাই তো। পাচ্ছি। এবার দেখো বড় স্ক্রিনের ওই যে ওটা আরো আগে বেশি ছিল। এখন কিন্তু অত নেই। ওটা ভেঙে দিয়েছে ভেঙে ওটিটি। গেছে হ্যাঁ। কারণ বড় স্ক্রিন ডেফিনিটলি আমার কাজটা দেখতে ভাল লাগছে আমার বড় স্ক্রিনে। হুম, কিন্তু সেই ছবিটা কদিন পরে হলে যখন থাকবে না, লোকে ওটিটিতে দেখবে কিংবা হুম, টেলিভিশনে হুম। দেখবে। তো আমার কাজের
মানে কাজটা তো সেই ছোট পর্দাতে এসেই ম্যাক্সিমাম দেখা হচ্ছে। এমনও অনেক দর্শক আছেন যেরকম আমার বাবা, স্পেশালি আমার মা মারা যাবার পর এটা আরেকটু হয়েছে, কারণ মা খুব enthusiastic হয়ে টিকিট কাটতো। ইট ওয়াজ লাইক আ লিটল ডেট ফর দেম। একদম মানে আমাদেরও তাই ভাবুন হ্যাঁ, আগেকার দিনে তো তো আগেকার দিনে সেটাই ছিল। একটা সিনেমা দেখে একটা খাবো হুম, ভালো, হুম, ওইটা হুম, একটা লাক্সারি। তখন কিন্তু আমার বাবা যেরম বলে যে, "না, না আমি সিনেমা হলে যাব না। ওই লোকে ফোন আসছে, মানে হুম, লেটে সব ঢুকছে।" আর আমি এখন যেহেতু আমি প্রিমিয়ারে যাই, সেলিব্রিটিদের সাথে ছবি দিই হুম, আমি। হুম, কিন্তু সেটা আই হোপ টু টক অ্যাবাউট দ্য ফিল্ম। আমি যাই কেন সিনেমাটা না দেখলে আমি কি করে তাদের প্রশ্নগুলো করব আমার শোতে। হুম, তখনও আমি বাবাকে হয়তো ভালো করে "চলো না।" বলছে, "না, না ওইসব জায়গাতে হুম। যাবোই না। কিছুদিন পরে তো ওটিটিতে এসে যাবে।" হ্যাঁ, এইটা এই তুমি যে দেখবে একটা একটা নোশন তো একটা এসছেই। নরম হয়ে গেছে, রাইট? সো সেখানে অ্যান্ড অলসো আ এটা আমাকে খুব ভাবায় জানো মাঝে, মাঝে তোমার সম্বন্ধে আরো কয়েকজনের সম্বন্ধে, যে এরা যদি এত বড়, বড় শোতে, এরা তো হিরো। হুম। আমার কাছে হিরো হিরোইনের কোনো আলাদা জেন্ডারেরও জেন্ডার হ্যাঁ, পার্থক্য নেই। দ্য স্টোরি ইজ দ্য হিরো, রাইট? অ্যাবসোলিউটলি। দ্যাট শুড বি দ্য অনলি হিরো। আর কোনো রকমের হিরো কিছু নেই। তো সেখানে যেখানে তোমার দুর্গা, তুমি ওই বয়সে ওরকম একটা ইনটেন্স হুম, একটা থট প্রভোকিং একটা রোল, বা তুমি বোধন দেখো, ইউ আর দ্য হিরো। আর কিভাবে হিরো হুম, হবে? হুম, হুম, তো অ্যাবসোলিউটলি। সেটা আমি আমার ওটাই বলছি মানে ওটা থেকে না আমি কাজের ক্ষেত্রে খুবই স্যাটিসফ্যাকশন পাই। মানে ধরো আমি রিসেন্টলি যে বীরাঙ্গনা করছি, হুম, ফিমেল কপের ক্যারেক্টার আমি খুব স্যাটিসফাইড। আমার কাজ করতে যা মজা লেগেছে তুমি ভাবতে পারবে না। মানে হুম, আমি সত্যি খুব এনজয় করছি এবং ওয়েট করছি কবে আমাদের কাজটা শেষ হবে, কবে আপনারা দেখতে পাবেন। মানে আমি সত্যি এটা নিয়ে খুবই এক্সাইটেড এই হুম, কাজটা নিয়ে। তো আমি অ্যাকচুয়ালি হ্যাপি। তোমাকে যদি আগে আমাকে ৪-৫ বছর ৬ বছর আগে জিজ্ঞেস করতে হয়তো আমি বড় পর্দায় কেন কাজ হচ্ছে না বলে একটু মন খারাপ বলো কি একটু মনে হতো ঠিক আছে আমি অপেক্ষা করছি, আরো অপেক্ষা করব আমার কোনো অসুবিধা নেই। হুম। বাট এখনো আমি চাই বড় পর্দায় কাজ করতে এবং আমি টুকটুক করে করছিও। কিন্তু অফ কোর্স সেই লেভেলে তো হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ বাট আমি খুব পজিটিভ এই বিষয়টা নিয়ে একটা সময় হয়তো করব। যদি না করি আমি এখানে স্যাটিসফাইড আছি। ইটস হুম। নট লাইক কি আই এম ভেরি Or স্যাড আমায় কেন bitter or sad or something. অ্যাবসোলিউটলি নট। Right, right. While you're very gracious, Shandipta, তুমি বলছো you can wait. We also know that this is an ageist industry, right? And you are in your mid-30s now. I love saying my age on camera. এটা নিয়ে আমাকে অনেকে আমার আমার যারা ফ্যান তারা লেখে যে, "শ্রী, ইউ আর সো বোল্ড। তুমি বলে দাও ইউ আর 47।" আমি বললাম, "আমি বলে দিই আর আমার ভীষণ ভাল লাগে বলতে।" Because age is something we earn. It doesn't just happen, right? Every decade, every part of your life এ একটা না একটা এক্সপেরিয়েন্স, এন্ড ওই ম্যাচুরিটিটা তো আমাদের কাজেও আমরা নিয়ে আসছি। ওই এক্সপেরিয়েন্স, উইজডম, রাইট? এই যে এত তুমি রোল করেছো। তো এটা কি কখনো তোমার মনে হয়েছে সন্দীপদা যে কতদিন ওয়েট করব? এখানে তো দেখো, এখন যদিও আমি বলব যে আমার যেরকম পুরাতন থেকে খুব ভাল লাগলো। শর্মিলা টেগোর, ঋতুপর্ণা, ম্যাচিউরড একটা স্টোরি, বা অন্নপূর্ণাও দেখলাম, অনন্যা চ্যাটার্জি, লাভলি টু সি হার ব্যাক অন স্ক্রিন, ম্যাচিউরড একটা ওম্যান। কিন্তু ইটস নট দ্য কমন নর্ম। এখানে সবকিছু ইজ অ্যাবাউট ওই যে তুমি বলছো হিরোর ইরাদ-গিরাদে নাচবে, করবে। আম তোমার কি কখনো মনে হয়েছে যে টাইম ইজ রানিং আউট? ওই প্যানিকটা কি তোমার হয়েছে নাকি ওটিটি হ্যাজ না, হেল্পড ইউ? ওটিটি হ্যাজ হেল্পড মি আ লট অ্যাকচুয়ালি। রাইট। মানে আমার নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট এবং আমি তোমাকে বলছি, এমন নয় যে আমি জীবনে আর কোনোদিনও মেগা করব না। কারণ কেন করবে না? কেন তোমায় বলছি, হুম। করবই তার কারণ হচ্ছে যে মেগা যে পরিমাণ মানুষের কাছে আমাকে নিয়ে যায় সেটা অন্য অবশ্যই। কোনো ফর্ম নিয়ে যায় না। একদম, একদম, একদম। সো ডেফিনিটলি আমি মেগা করব। কিন্তু এখন নয় নিজেকে আরেকটু সময় দিই তারপর মেগা করব। তো সিনেমার ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে এখন আমি নিজেকে এক্সপেরিমেন্ট করছি। এই সময় যদি আমার সিনেমা আসে করব। আমার কাছে সময় আমার মনে হয় অনেক আছে। এখন আমি হয়তো মানে এখন তো ওরকম সিনেমা হয় না যে সবসময় ২০-২২ বছরেরই হিরোইন হতে হবে। হুম। কোনো একটা ইম্পোর্টেন্ট ক্যারেক্টার নিয়ে তুমি যেটা বললে পুরাতনের কথা বা একদম। এরকম অনেক স্টোরি লাইনটা স্ট্রং। তো এরকম প্রচুর কাজ আশা করি ভবিষ্যতেও হবে এবং মানুষ হয়তো তখন আমায় কাজ দেবেন। বাট এটা নিয়ে আমার আমার কোনো কিছু নিয়েই না খুব একটা তাড়াহুড়ো নেই এবং কোনো কিছু নিয়েই আমার আক্ষেপ নেই। ডেসপারেশন ও নেই। আই ডেসপারেশন টা ক্যান সি দ্যাট একদম ইন ইউ। নেই। হ্যাঁ। মানে ভেরি সেন্টার্ড। হ্যাঁ, মানে আমার মনে হয় যে মেন্টাল পিসটাকে না রাখাটা খুব ইম্পোর্টেন্ট। আমি এখন ১০ টা কমার্শিয়াল সিনেমা করতে পারি। তাতে যদি আমার মেন্টাল পিসটা নষ্ট হয় কোনোভাবে, আমি সেটাকে কিছুতে নিতে পারব না। আমার সবার আগে কাজ সবকিছু, সবকিছুর আগে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার মেন্টাল পিস যেন ঠিক থাকে।
ওটা যদি ঠিক থাকে আমি সব স্মুথলি হয়ে যায়। আরে এটা তো তোমার থেকে বেশি কারুর বোঝারও কথা নয়। মানে আর তুমি আমাকে তো সত্যি সাইকোলজি খুব হেল্প করেছে গো। আমি শুধু পড়াশোনা করতে, করতে প্লাস আমার ফ্যামিলিও আমাকে খুব হেল্প করেছে। আমাকে কোনোদিনও কেউ মা-বাবা কখনো না আমাকে বিয়ে নিয়ে তাড়া দিয়েছে, না আমাকে ক্যারিয়ার নিয়ে কিছু বলেছে, না আমি যখন পড়াশোনা করতাম না ছোটবেলায় খেলে বেড়াতাম, বলেছে, "ঠিক আছে তুই ফেল কর, ফেল করলে বুঝবি।" মানে পুরোটাই তোমার দায়। হ্যাঁ। মানে ওইটাতে না ওই ট্রেনিংটায় বড় হয়েছি বলে আমার খুব আমি খুব ছোট, ছোট জিনিসকে ভ্যালু দিতে পারি। আমি যেটা পাচ্ছি সেটাকে আমি খুব ভ্যালু দিতে পারি এবং আমি খুব হ্যাপি থাকতে পারি সেগুলো নিয়ে। সত্যিই তো বলো মেগাগুলো যে কটা করেছে হিট, যে কটা ওয়েব সিরিজ আসলে করেছে টাচ হিট উড হিট। মানে খুব কম হ্যাঁ, বলছো মানে তুমি। মানে ব্লকবাস্টার যদি বলো হ্যাঁ, আরকি ভাষায়। সুপার ডুপার হিট। কিন্তু এইটাতে যদি আমি খুশি না থাকি আমি আর কিসে খুশি থাকবো বলো? যেটা পেলাম না সেটা খুশি থাকবো? মানে সেটায় দুঃখ পাবো? কেন? তাহলে তো আমার কাজটাই বৃথা হয়ে যাবে। Also, is it very competitive in the industry amongst the women? মানে তোমাদের কি মাঝখানে শুনেছিলাম একটা ইউনিয়ন হবে যেখানে সবাই একত্র হয়ে আসবেন। এই যে মানে ওয়ার্ক প্লেসে যে জেন্ডার মানে রাইট। ডিসপ্যারিটি আছে বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু সেটাও এখন অনেকটা মানে সেটা হয় আর সেটা সেটা নিয়ে আর কিছু কোনো কথা আর হয় না। কোনো মানে হাপিত্যেশ কারুর নেই সেটা ফিজিল আউট করে গেছে। তো আহ, মানে is it easy to have friends in the industry? Do you have friends in the industry? হ্যাঁ, আমার ফ্রেন্ডস বলতে খুব কম ক্লোজ কিছু মানুষ আছে যার একজনের বয়স ৫০ একজন আমার থেকে আরেকটু বড়। তো হ্যাঁ, মানে খুব ক্লোজ কিছু মানুষ আছে খুব হাতে গুনে। বাট হ্যাঁ, সেরকম বন্ধু আগে হয়তো ছিল সেরম বন্ধু। আ ৩-৪ জন ছিল বন্ধু। বাট তারা আর নেই এখন। সেটা হয়তো খানিকটা আ কি হয় কাজ না একসঙ্গে কাজ না করতে, করতে একটা দুজনের গ্যাপ। টাইম ম্যাচ না করতে, করতে হ্যাঁ, হ্যাঁ, দেখা হ্যাঁ। সাক্ষাৎ হওয়া বন্ধ হয়ে যায় বা কিছু। ওকে, সেটা একটা হয়। ওকে। অ্যান্ড ইস ইট লোনলিয়ার ফর উইমেন ইন দিস ইন্ডাস্ট্রি? আমি তো কখনো বুঝিনি। মানে দেখো আমার কাছে কাজ শেষ হয়ে গেল। আমি বাড়িতে এসে মা-বাবাকে টাইম দেব, বন্ধুদের টাইম দেব। ছুটি থাকলেই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, মা-বাবাকে নিয়ে ঘুরতে যাব। আমি কখনো এসব লোনলি ফিল করিনি। সো আমার কাছে ওই জিনিসটা খুব ক্লিয়ার। আমি জানি আমি জীবনে কি চাই। আমি জানি আমি কি চাই, কি চাই না। তো আমার কাছে আমার মনে হয় মানুষ কি চাইছে সেটা নিজের কাছে নিজে যদি ক্লিয়ার হও, সারা পৃথিবী তোমাকে যদি মানে ছুরি দিয়ে বিদ্ধ করে সাইকোলজিক্যালি যদি তোমার মেন্টালি ছুরি দিয়ে বিদ্ধ করে যদি তোমাকে মারার চেষ্টা করে মারতে পারবে না। দ্যাটস এগুলো খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট আই থিংক ইভেন ফর ইয়াংস্টার্স যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর্স অ্যান্ড ইটস আ ওয়েটিং গেম। মানে আমি যেটা বারবার এই শোতে বলি বাইরের থেকে একটা অভিনেত্রীর জীবন খুব মনে হয় আরে বাবা কি দারুণ কাপড় পরছে, কি সুন্দরী, চুলটা সবসময় কি একদম পারফেক্ট। কিন্তু এটার পেছনে মানে বিশাল খাটুনি, প্রচুর পরিশ্রম থাকে। পরিশ্রম এবং একটা কথা বলো রিমেনিং ইন শেপ। মানে সেদিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে তাপসী পান্নু বোধহয় ইফ আই এম নট মিস্টেকেন বললেন যে দেখো অনেকেই এখন বোটক্স করছে, লিপ ফিলার্স করছে, বিভিন্ন রকম কসমেটিক সার্জারি করছে। এটা এখন একটা নরম হয়ে গেছে। বাট তোমাকে বুঝতে হবে আমরাই তো এটা করে দিয়েছি। একটা অ্যাক্ট্রেস যদি ধরে নাও খুব ওভারওয়েট হন, কি খুব রং চাপা বা কালো হয় বা তার চুল নেই হয়তো খুব একটা ঘন, তাকে কি তোমরা দেখবে? তাকে কি ডিরেক্টররা কাস্ট করবে? সেটাই তো। এখনো তো সেই ফর্সা সুন্দর মানে সে বিয়ের অ্যাডের মতন তোমরা অ্যাক্ট্রেস চাও। তো ইউ আর সামবডি আমি দেখেছি কনসিস্টেন্টলি ইউ আর ভেরি ওয়েল টার্নড আউট। মানে আমি তোমাকে এত ইভেন্টস এও দেখেছি। আমার খুব ভাল লাগে। মানে থ্যাংক একটা ইউ। গ্রেসফুল সুন্দর ব্যাপার। মানে ডু ইউ রিয়ালি ওয়ার্ক হার্ড অন ইউরসেলফ টু স্টে ইন শেপ অর ইজ ইট জাস্ট ইউর ন্যাচারাল ডিসপোজিশন? আ না, যেটা হয়েছে তোমাকে বলছি। একটা হচ্ছে যে একটা বয়স অব্দি আমার সত্যি গায়ে কিছু লাগতো না। আমি চেষ্টা করতাম কোন এক্সারসাইজ করলে মোটা হওয়া যায়। তো একটা সময় একটা বয়স পর দেখলাম গায়ে লাগা শুরু হচ্ছে। তখন অফকোর্স। দেখলাম যে আমাকে ইয়োগাটা টানা করতে হবে। তো আমি ইয়োগা করি। আমি জিম করি না। কারণ ইয়োগা করতে ভালো লাগে, মেডিটেশন করতে ভালো লাগে। সেজন্য করি। খাওয়া-দাওয়াটা খুব খেতে ভালোবাসি। তাই কোন ক্যারেক্টারে ধরো কোন একটা ক্যারেক্টার আমার সত্যিই দরকার যে প্রচন্ড একটা চাবুকের মতো আমার টোন্ড চেহারা একদম হবে। হ্যাঁ। তো সেটার জন্য আমাকে তখন ডায়েট করতে হয়। অর এলস আমি মোটামুটি ডায়েটেই থাকি। সপ্তাহে ১ দিন ২ দিন ধরো চিট চিট ডে হলো, ডেজ। হলো। কিন্তু আরেকটা বিষয় তুমি যে সাজ-পোশাকের কথা যদি বলো, আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটা পড়ি। আমাকে কোনো ডিজাইনার আজ অব্দি এমন কোনো জামা পরাতে পারেনি, যেটায় আমি কমফোর্টেবল নই।
তো যারা আমাকে পোশাক দেন তারা জানে যে সন্দীপটা কি চায়। তো সেটা আমার কাছে খুব ক্লিয়ার। মানে আমি এমন কিছু পরে যাব না যেটা ইউ আর নট আমিই কমফোর্টেবল। কমফোর্টেবল। মানে আমাকে ধরো কোনো অ্যাওয়ার্ড ফাংশন এ বলো যেখানে হয়তো অনেকে অনেক কিছু সেজে যাচ্ছে, সেখানে দেখবে আমি সিম্পল হয়ে গেছি। কারণ আমার ভালো লাগে ওটা। আর তুমি যে ডায়েটের কথা বললে, আমি অনেক সময় দেখি, দেখো অনেক ইয়াং মেয়েরা এই শোটা দেখবে, যাদের অনেকের জন্যে তোমরা হলে রোল মডেল। ইউ নো, এই যে প্রেশার যে আমাকে এরম রোগা থাকতে হবে, রোগা মানেই সুন্দর, সুন্দর মানেই কাজ পাবো, সে মডেলিং হোক, ইভেন যারা কর্পোরেট জবে আছে তারা মানে অনেক সময় নিজেদের শরীরের সাথে একদম মানে অ্যাবিউজ অত্যাচার করে, করে। অত্যাচার, একদমই তাই। অ্যাবিউজ, এক্সপ্লয়টেশন অফ দেয়ার বডি, মাইন্ড, এভরিথিং। তোমার ডায়েটটা তুমি যদি বলো, আই উড অ্যাজিউম ইটস এ হেলদি ডায়েট বিকজ ইউ হ্যাভ বিউটিফুল স্কিন, পিচেস অ্যান্ড ক্রিম, অ্যান্ড you look radiant and really touch wood by God's grace, really healthy. Yes, of course, touch wood. তো কিরকম ডায়েট তোমার থাকে? দেখো আমি কোনো ডায়েটিশিয়ান দেখাই না ফার্স্ট অফ অল। আমি আ সকালবেলা ঘুম থেকে উঠে আ আমন্ড খাই, ভেজানো আমন্ড। তারপরে এগের কিছু একটা প্রিপারেশন খেলাম। ডাবের জল খাই, চা খাই। দুপুরে ভাত, মাছ, ডাল, সবজি বা চিকেন হলে চিকেন, ডিম হলে ডিম। বিকেল থেকে মেইন ব্যাপারটা। আমি ভাতটা খুব অল্প খাই। কিন্তু খাই। বিকেলে ধরো কোনো ফল খেলাম, একটু শসা খেয়ে নিলাম, কি একটু পেয়ারা খেয়ে নিলাম। ইভনিং এ ধরো একটু চিড়ের পোলাও খেলাম, কি ধরো সিমাইয়ের উপমা খেলাম, কি ধরো ছোলা মাখা খেলাম, কি ধরো ডায়েট চিড়ে খেলাম। রাত্রিবেলা যেটা খাই সেটা হচ্ছে চিকেন আর কিছু ভেজিটেবলস বয়েল করে কুচি, কুচি করে একদম বয়েল করে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে, একটু লেবু দিয়ে এটা স্টার ফ্রাই টাইপের। হ্যাঁ, হুম। স্টার ফ্রাই ও না, পুরোটা আচ্ছা, জলের জাস্ট মধ্যে এটা করে। জলের মধ্যে, লাইক মানে আ জল দিয়ে বয়েলড। বয়েলড, পুরোটাই ওকে, বয়েলড কিন্তু ওকে। খুব টেস্টি হয়। মানে আপনারা ট্রাই করতে পারেন। এটা যে ডায়েটে কি সুবিধে হয়, মানে আমি ধরো সকাল থেকে খাচ্ছি, খাচ্ছি, খাচ্ছি। বিকেল থেকে ধপ করে জিনিসটা পড়ে যায়। বলে তো যে সূর্যাস্তের পর একদম আমাদের পুরনো, যদি তুমি আয়ুর্বেদা দেখো হ্যাঁ, হ্যাঁ, সেখানে বলে এটা, যে সূর্যাস্তের পর আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি অনেক কমে যায়, কমে স্লো যায়। হয়ে যায়। তো সেটা তুমি মানে যোগা করো বলছো, এটা তুমি মানে কি ইটস সামথিং রিসেন্ট নাকি ইউ অলওয়েজ না বিন আ আমি যোগা প্র্যাকটিশনার? করি ধরো লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে আমি টানা যোগা করে যাচ্ছি। অ্যান্ড আমার বাড়িতে একজন আসে, ও এসে আমাকে যোগা করায়। রেগুলার না হলে অনলাইনে ওর সাথেই অনলাইনে ভিডিও কলে করে নিই। আ কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে আমাকে যোগাটা সারা জীবন করতে হবে। কারণ যোগা করলে শুধু যে রোগা হওয়াটা না, ফ্যাক্টর না, নয়। না, মাইন্ডটাও তো অনেক মাইন্ডটা খুব ডিসিপ্লিনড হয়। খুব ভালো জি, থাকে গো। মানে বডি অ্যান্ড মাইন্ডের যে কানেকশনটা, ওই কানেকশনটা খুব প্রপার আর ওটা হয়। তো সেক্রেড ওই কানেকশনটা। ভীষণ, ভীষণ। ওটা তো একদম মানে সেন্ট্রাল জায়গাটাই তো হ্যাঁ, ওটা। তো এই যে রাইট। ধরো আমার মাথায় যে ব্যালেন্স, এই যে পেশেন্স আছে আমার অনেক বেশি। এই জিনিসগুলো না যোগাতে আরো ইমপ্রুভ হয়। এটা আমি মাইন্ডফুলনেস এখন তো যেটা মাইন্ডফুলনেস। নিয়ে এত মানে ওয়েলবিইং এর যে ক্ষেত্রে এত কথাও হচ্ছে। সন্দীপদা, তোমার তো রিসেন্টলি লাস্ট টু লাস্ট ইয়ার ইউ টাইড দ্য নট। অ্যান্ড সন্দীপদা's হাসব্যান্ড ইজ আ ভেরি সাকসেসফুল, ভেরি ওয়েল নোন কর্পোরেট honcho, হেডস ভেরি পপুলার আমাদের হইচই চ্যানেলের একদম ফ্রন্ট রানার। আম প্রেমটা কি করে হলো? প্রেমটা অ্যাকচুয়ালি আমাদের একটা মিউজিক লঞ্চে দেখা হয়েছিল। সো ওইখানে আমিও যাব না ভেবেছিলাম। ও ও যায়ই না টাইপের কোনো পার্টিতে, এরকম টাইপের ছেলে আরকি। তো ওখানে আমাদের দেখা হয়। আমাদের আশেপাশে কার সঙ্গে কথা বলবো বুঝতে পারছিলাম না। দুজনের আলাপ হয় এবং দুজনে আমরা আলাপ করে দেওয়া হয় কমন ফ্রেন্ডসরা মিলে। তো আমরা কথা বলি। দ্যাটস ইট। নাম্বার এক্সচেঞ্জ হয়। আ জাস্ট নাইস মিটিং ইউ হ্যান-ত্যান টেক্সট হলো দ্যাটস ইট। তারপর আবার কয়েক মাস পর আ কোনো আরেকটা পার্টিতে দেখা হলো। সেখানে আমার একটু কথা হলো। পরে Instagram এ ফলো হলো। তো সেখানে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওস নিয়ে খুব কথা হতো। এবার কথা হতে একটা টাইমে আরকি আ বুঝতে পারলাম যে আমাদের মধ্যে কিছু একটা কুছ তো হ্যায় দয়া টাইপের। হুম, 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 হুম। কুছ কুছ হোতা হ্যায়। হ্যাঁ, হুম। কুছ, কুছ হোতা হ্যায়। তো সেটাই হলো আরকি। তারপর প্রেম, বিয়ে। রাইট, রাইট। অ্যান্ড আমি এটা কেন বলছি আরো বিকজ ইউ নো লং ব্যাক যখন আমি আই ওয়াজ উইথ আ ভেরি ওয়েল নোন নিউজ পেপার অ্যাজ এ এন্টারটেনমেন্ট এডিটর, আমার যে প্রিডিসেসর ছিল সেটা কথা বলেছিল which I never forgot, বললো দেখো এই মোস্ট অফ দ্য হিরোইনদের জন্য জানো তো বিয়েটা একটা চাকরির মতন, ওরা খুব বুঝে শুনে বিয়েটা করে বিকজ তখনকার দিনে তুমি যদি আর্লি 2000s 90s বলো সবাই
একটু লেট ম্যারেজই করছে এবং দে হ্যাভ অল ম্যারিড আইদার আ প্রোডিউসার or they have married a industrialist or they have married a NRI দিয়ে চলে গেছে। মুমতাজ তো তারও আগে মাধুরী was the case in point. কিন্তু তোমার you have married somebody who is the face of the channel where you are so much you know a part of it and you are part of important projects. কখনো কি do you sense a kind of jealousy amongst the others যে এ তো অ্যাবসলিউটলি। নেপোটিজম ওর বউকে তো পাঠ হ্যাঁ, হ্যাঁ, দেবে, হ্যাঁ, হ্যাঁ। এটা কি হয়? হ্যাঁ, এটা আগে আরো বেশি হতো, এখন একটু কমেছে। কারণ মানুষকে আমি অনেক বুঝিয়েছি যে ও বেসিক্যালি বিজনেসটা দেখে। হ্যাঁ, ওখানে প্রচন্ড ক্লিয়ারলি হোল ইন্ডাস্ট্রি জানে কাস্টিং কে করে। তো সৌম্য বেসিক্যালি বিজনেস দেখে এবং ওর কাস্টিং এ কোনো হাত নেই। এটা আমি অনেক বছর ধরে মোটামুটি কদিন ধরে বুঝিয়েছি। এখন মনে হয় মানুষ একটু বুঝেছে। আর যদি না বুঝে থাকে আমার কি এসে গেল? Yeah, of course, you're happy. But do you think women face this a little more than men, Sandipta? হ্যাঁ, হ্যাঁ, আজকে ডেফিনিটলি, উল্টোটা তো হচ্ছে ডেফিনিটলি। না। আমি এত বছর, তুমি আমাকে একটা কথা বলো, আমি এত বছর ধরে ইনকাম করছি। আ আমার কি পয়সা থাকতে পারে না আমি বিদেশ ঘুরতে যেতে পারি? আমি ঘুরতে গেলে ১০০ টার মধ্যে ২-৩ টে কমেন্টে এরকম আমি থাকে দেখেছি তো কমেন্ট গুলো। যে হ্যাঁ, বড়লোক বর হ্যাঁ, দেখে বর ধরেছে, বড়লোক বর হ্যাঁ, ধরেছে। বড়লোক বর ধরেছে, তার পয়সায় ঘুরছে। আমি যে এত বছর ধরে বর ছাড়াও অনেক ঘুরেছি সেটা কেউ দেখলো না ১ নম্বর। এত বছর ধরে কাজ করছে। মেয়েরা কাজ করছে। নিজের পয়সায় ঘুরতে এটা যাচ্ছে। তো কেউ এটা দেখতেই মানতেই পারে না। পারে না লোকে। মানে কেন? এটা হতেই পারে না টাইপের একটা বিষয়। বাট দিস ইস ভেরি ফানি এবং হ্যাঁ, এই যে কথাটা দেখবে গোল্ড ডিগার। গোল্ড এটা ডিগার। মেয়েদের সবসময় এই উপাধিটা দিয়ে দেয়া হয় গোল্ড ডিগার। হ্যাঁ। তো সেদিন একটা মজার মিম দেখছিলাম ইনস্টাগ্রামে যে প্লিজ ডোন্ট কল উইমেন গোল্ড ডিগার্স স্পেশালি ফর মেন হু ডোন্ট হ্যাভ মানি। ওয়্যার ইস দ্য গোল্ড? এটা আমার ট্রু। যা মজা লেগেছে আর না যে আমি যে গোল্ডটা ১৮ কোথায়? বছর ধরে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি খেটেছো। কাজ করছি, খেটেছি, সেটার কোনো ভ্যালুই নেই। মানে এটা বেসিক্যালি খুব ফানি। মানে এটা যারা ভীষণ লাইফে ফ্রাস্ট্রেটেড, যারা নিজেরা কিছু করতে পারেনি লাইফে, অন্যদেরকে খারাপ বললে নিজেরা স্যাটিসফ্যাকশন পায়, তারাই এরকম কমেন্ট আই এম করে। সিউর সন্দীপ্তা যে তুমি যখন সৌম্যকে ডেটও করছিলে ইউ মাস্ট হ্যাভ রিয়ালাইজ দ্যাট ইউ নো হি ইজ আ প্রাইসড ক্যাচ মানে আই এম সিউর হি ওয়াজ অ্যান আরে এলিজিবল আমি তো ব্যাচেলর। জানতামই না। আর তখনও ওর প্রমোশনও হয়নি এখানে। আচ্ছা। তো ওর আমার সঙ্গে দেখা হওয়ার বেশ কয়েক মাস পর, রাদার ১ বছর পর ওর এই জায়গাতে প্রমোশন হয়েছে। আগে কিন্তু ও এই জায়গায় ছিল না। তো এটা একটা ফ্যাক্ট এবং আ ও হইচইয়ের একদম শুরু থেকে আছে। বাট তার আগেও একদম কমপ্লিটলি অন্য একটা জবে ছিল জবে ছিল। আরকি। ওকে। মানে একটা বড় স্পোর্টস কোম্পানির তেও কাজ করতো আরকি। রাইট, হ্যাঁ। রাইট, রাইট। তো সেটাই মানে একদমই বিষয়টা এরকম নয় যে ইটস আ গুড ক্যাচ আর এই। যদি সেটাই হতো তাহলে তো আমি অনেক কাল আগেই কোনো একটা ক্যাচ করে বিয়ে-টিয়ে করে নিতাম। যতক্ষণ না মানে আমি তো বিয়ে করব নাই ভেবেছিলাম। বিকজ মানে আমি খুব সিউর ছিলাম যতক্ষণ না আমি ঠিক মানুষ পাবো আমি বিয়ে করব না। আমার দিদা 35 এ বিয়ে করেছে। তখনকার দিনে ভাবো। হ্যাঁ, 35 এ। রাইট, তার মানে ভাবো যে আমার বাড়িতে কোনো প্রেশার নেই। আমার রাইট। মা-বাবা বাস বিন্দাস। দে ওয়ার লাইক বিয়ে নিয়ে কখনো টপিক উঠলে দে ওয়ার লাইক ইচ্ছে হলে করবি না, ইচ্ছে হলে করবি না। যতক্ষণ না মা-বাবা আমাকে উপর খুব ভরসা করে। জানে যে ভুলভাল ভুল কাউকে বিয়ে করবে না। তো কারেক্ট। আর সৌম্যর মতো মানুষ আমি অবাক হয়ে গেছি যে এরকম মানুষও হয়। এরকম মানুষও আমার দেখা হলো। এরকম মানুষও ইন্ডাস্ট্রিতে হতে পারে। তো সেটা আমার কাছে খুব শকিং ছিল এবং হোয়াট অ্যাট্রাক্টেড ইউ? ওর অনেস্টি মানে সাংঘাতিক অনেস্ট একজন মানুষ এবং এথিক্যালি এত স্ট্রং এবং কাজে এত প্যাশনেট এবং ভীষণ লয়াল, ভীষণ পজিটিভিটি ওর মধ্যে, সবকিছু আর ওর স্মাইল। তো আমার মনে হয়েছিল যে এই মানুষটার সঙ্গে এবং মানে ও যখন আমায় প্রপোজ করে তারপরে আমার মনে হয়েছিল যে না সত্যি তো এই মানুষটার সঙ্গে আমি সারা জীবন থাকতে পারবো। রাইট। আর দেখো লেখা ছিল। এখন তুমি যাই বলো না কেন, অফ ওপরে তো কোর্স। লেখা ছিল যে বলে না বিয়েটা এর জন্ম সঙ্গেই মৃত্যু হবে। বিবাহ এটা তো বলে I তো ফনার টোটালি বচন। বিলিভ দিস আই যে অলসো বিলিভ ইট। মানে হ্যাঁ। আমরা বলি যে, "ইস! তুই কেন আমার লাইফে আরো একটু আগে এলি না? হুম, হুম, আরেকটু বেশি সময় হয়তো আমরা হুম। পেতাম।" তো যাই হোক, ভগবানের রাইট। এটাই অফ ইচ্ছে ছিল। কোর্স ইটস বিউটিফুল whenever it happens. আমার একটা কথা হলো যে ডিনার টেবলে কি তাহলে খালি আ মেগা সিরিয়াল আর ওটিটি হ্যাঁ, নিয়ে কথা হয়? একদমই না। আমাদের মেইন টপিক অফ ডিসকাশন হচ্ছে ট্রাভেল। ওকে। আমরা দুজনে আরকি ওয়ান্ডারলাস্ট বলতে যেটা বোঝায় মানে ভালোবাসো we ঘুরতে। love traveling মানে
আমি নিজেকে খুব প্রাউড ফিল করতাম এই ক্ষেত্রে যে আমার থেকে ভালো কেউ আইটিনারি বানাতে পারে না। আমার থেকে ভালো কেউ ঘুরতে যেতে পারে না। আমি যা ভালোবাসি ঘুরতে এরম হবে না। সৌম্য আমার থেকে ১০ গুণ বেশি। মানে আমি ধরো ৬ মাস অন্তর হয়তো পাগল হয়ে যাবো, ঘুরতে যেতে পারছি না। ও ৩ মাসের মাথা থেকেই ওর মাথা খারাপ হয়ে যায়। তো আমরা ঘুরতে যেতে মানে আর আমাদের আইটিনারি করে আর আমরা সবটা নিজেরা প্ল্যান করি। মানে অদ্ভুত ব্যাপার যখন আমাদের দেখা হয়নি তখন আমি যখন সোলো ট্রিপে গেছি বা এমনিও যখন বন্ধুদের সঙ্গে গেছি সমস্ত ট্রিপের প্ল্যান আমি করতাম। You were the planner. হ্যাঁ, Okay. সবটা আমি করতাম এবং আমি ভীষণ রিসার্চ করতাম। সৌম্য এক্সাক্টলি সেম। মানে ও আমার থেকেও বেশি রিসার্চ করে। বাহ! আমি না এটা ভাবছি এটা কি ये মানে तो रब এত ने बना दी जोड़ी। পুরো মানে আমরা সারাক্ষণ এটা করা যেতে পারে, এটার ওখান থেকে এটা আমরা YouTube এ প্রচুর ভিডিওস দেখি, ট্রাভেল রিসার্চ ভ্লগস যেটা বলে। প্রচন্ড রিসার্চ মানে আমাদের সামনে নেক্সট মান্থে একটা ট্রিপে যাব। তার জন্য আমরা রীতিমতো বই খাতা খুলে পুরো মানে লাইক প্রচুর লেখালেখি। ও সবটা ল্যাপটপে করে আর আমি সবটা নোটবুকে করি। তো এটা নিয়ে প্রচুর পড়াশুনো করি আমরা অ্যাকচুয়ালি। উই লাভ Is it a good thing to be in the same profession? আ দেখো আমার তো কোনো অসুবিধা হয় না। বিকজ ওর পুরোটাই ব্যবসা, পুরোটাই ডিলস অ্যান্ড ব্যবসা অ্যান্ড এভরিথিং। আর আ ও আমাকে অলওয়েজ খুব এনকারেজ করে। মানে ও অলওয়েজ আমি ধরো কোনো কিছু নিয়ে কাজটা নিয়ে আমি প্রচন্ড বেশি খুঁতখুঁতে। এটা ভার্গো হওয়ার জন্য হয়তো। আমি প্রচন্ড বেশি খুঁতখুঁতে, হ্যাঁ? আম তুমি এসেও দেখলে আমি প্রোফাইল নিয়ে এত বলছিলাম। সো আই এম ভেরি খুঁতখুঁতে অ্যান্ড হি ইস লাইক অলওয়েজ আরে ঠিক আছে এটা খুব ভালো করেছো। আমি যে, "না এটা না এই করে স্ক্যানিংটা একটু এটার থেকে এইটা করলে ভালো হতো।" বলছে, "না ইটস ওকে এটা খুব ভালো আছে।" মানে অলওয়েজ এনকারেজ সো করে। আজকে আমি সৌম্যর জায়গাটা নিয়েছিলাম তোমাকে বলতে যে রাইট ইটস ওকে, ইট'll বি গুড, আই হ্যাভ প্লেড হিজ পার্ট। ট্রু। তো ও লাইক অলওয়েজ এরকম। তো সেটা আমাকে খুব ভালো লাগে আরকি। অপোজিট ইন আ ওয়ে না? তো সেটা ইজ অলওয়েজ আমার অসুবিধা হয় না ওর সঙ্গে এটা নিয়ে। রাইট, রাইট, রাইট। হোয়াটস নেক্সট ফর ইউ সন্দীপ্তা? তোমার দুটো খুব ভালো সিনেমা আসছে অ্যান্ড তোমার ওটিটি অফারিং 'বীরাঙ্গনা'। ইউ আর প্লেইং আ ফিমেল কপ। এবার আমরা দেখেছি রানী মুখার্জি অ্যাজ আ ফিমেল কপ। I've had the privilege of interviewing Kiran Bedi. I know her and immense respect for her. But also I have had the privilege of knowing a lot of other women police officers আর কি। তুমি কি কিছুটা রিসার্চ করেছিলে হ্যাঁ, ফর 'বীরাঙ্গনা'? মানে রাইট। রাইট। আ নির্ঝর খুব রিসার্চ করে কাজ করে, হ্যাঁ। হি ইজ আ গুড ডিরেক্টর। হি ইস আ ভেরি গুড ডিরেক্টর। মানে ওর ১ম কাজ ওয়াজ 'শিকারপুর' অ্যান্ড ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। তারপর 'ডাইনি' করল, কি ভালো! তো ও খুব রিসার্চ করতে বিশ্বাসী এবং ও খুব মানে আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি এবং প্রচুর আ ক্যারেক্টারটা নিয়ে ভাবা, কি কাজ করা যেতে পারে, করেছো। প্রচুর এটা নিয়ে আমরা মানে রীতিমতো অনেকটা সময় দিয়েছি। তো সেটা ডেফিনিটলি মানে মানুষ হয়তো পর্দায় বুঝতে পারবেন। রাইট। অ্যান্ড তোমার সিনেমা দুটো যেটা আসছে? হুম, 'আপিস' আসছে। 'আপিস' তো অলরেডি আগের বছর ফিল্ম ফেস্টিভ্যালে একবার দেখানো হয়েছে। এবার হল প্রপারলি হল থিয়েট্রিক্যাল রিলিজ, রিলিজ। হ্যাঁ, রিলিজ হচ্ছে জুন মাসে। আর 13th জুন আ 'ভূতপূর্ব' রিলিজ করছে। এটা একটা অ্যান্থোলজি। কাকুলি দি আর অভিনবের ডিরেকশনে। এটা ভূতেরই সিনেমা ডেফিনিটলি। আমাদের ৩ টে ছোট সাহিত্যের গল্প নিয়ে মণিহারা, তারানাথ তান্ত্রিক আর শিকার। আমি শিকারে আছি, তিলোত্তমার চরিত্র করছি। আমি আর সুহূত্র করেছি গল্পটা। আর সুদীপ্তাদি ডেফিনিটলি আমাদের আপিসের আমার আর সুদীপ্তাদির হোয়াট গল্প। আ লাভলি কাস্টিং। অ্যাবসোলিউটলি আর শি ইজ সুদীপ্তাদি সামবডি হু হ্যাঁ, ইজ শি ইজ আ ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট শি অ্যাক্টর। ইজ again very underutilized. হ্যাঁ, ব্রিলিয়ান্ট। মানে আমি অ্যাকচুয়ালি I watched বিনোদিনী অপেরা ওকে। and I thought she was, she hit the ball out of the park. মানে বিনোদিনী অপেরায় স্টেজে তো মানুষে মানে কোনো ফিল্টার্স নেই না? You are as you are. কোনো She ডাবল was টেক নেই। brilliant. She was brilliant. মানে I hope to have her on my show. বিদীপ্তা has come. আরজি করের সময় খুব দরকারি কথা কিছু আমরা বলেছিলাম। বলা উচিতও এগুলো বারবার। কিন্তু both sisters I think are incredibly একদম। talented. সো ওটা সুদেশ নদী রান্নাদার ডিরেকশনে। তো এই দুটো ছবি নিয়ে আমার খুব এক্সপেকটেশন আছে। দেখি। আর 'বীরাঙ্গনা' তো নেক্সট মান্থে হয়তো। রাইট। আমরা অনেক সময় শুনি আ ইন্টারভিউ শেষের দিকেই প্রশ্নটা রেখেছিলাম। আমরা অনেক সময় শুনি যে once a leading lady is married, her market value comes down. Of course, a lot of women actors are proving that wrong and how? মানে সেটা আগেকার দিনের অতটার মতন আগেকার দিনের হয় না। হ্যাঁ। women are well maintained. যেহেতু একটা physicality আছে, objectification আছে, we can't মানে এড়াতে পারব না।
কিন্তু তোমার কি মানে did you ever feel that, because you had a not so early marriage, মানে if I look at it, you've had a reasonably matured age এ গিয়ে তুমি you have chosen your মানে worthy companion. কিন্তু was that a decision you took because you were waiting for the right guy, or you went through a lot of heartbreak? নো, And অ্যাবসলিউটলি রাইট গাই। কারণ আমি জানতাম যে রাইট গাই না হলে বিয়ে আমি অন্তত করছি। I was very sure about it. আর যেহেতু আ আমাকে ছোটবেলা থেকেও জিজ্ঞেস করতো যে, "বিয়ে কি কিরে বিয়ে করবি তো?" I was like আমার দিদা 35 আমি না খুব প্রাউডলি বলি এটা। আমার দিদা 35 এ বিয়ে করেছিল। আমি তো এখন ভাবার কোনো চান্সই নেই। মানে আমি অলওয়েজ এরকম ভাবে তোমার বলতাম। বাড়ির থেকেও তো কোনো কোনো রকম চাপ প্রেশার না, সৃষ্টি না, না, হয়নি। না, না। সো এখন do you agree that the market value comes down, or do you think এটা আগেকার দিনের কথা? এটা একদমই আগেকার দিনের কথা। এখন একদমই নয়। একদমই নয় সেটা। আ সেটার প্রচুর প্রুফস ও আছে, প্রচুর এক্সাম্পলস আছে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে। Absolutely. তো এইটার এখন আমার মনে Even হয় with না। children, women হ্যাঁ, are হ্যাঁ, অ্যাবসোলিউটলি, working so well. অ্যাবসোলিউটলি। Yeah, yeah. তো এরকম প্রচুর এক্সাম্পল আছে এই মুহূর্তে। তো এইটা একদমই আমার মনে হয় আগেকার দিনেরই কথা। Right, right, right. Well, I would think that women like you and those with children, women, period. মানে they prove all these stereotypes wrong. আমার তো খুব ভাল লাগলো সন্দীপ্তা। তুমি ইন্টারভিউতে আসার আগে শুনেছিলাম তুমি খুব রাগী। এটা না আমাকে দেখতে এরকম। বিশ্বাস করুন তোমাকে তো মানে দেখতে রাগী নয়। না, না আমি তোমাকে বলছি আ আমি যখন কলেজে পড়তাম অনেকে আমার সঙ্গে ক্লাসে কথা বলত না। আ যারা কথা বলত তারা খুব ক্লোজ বন্ধু হয়ে গেছিল। যারা কথা বলত না আমি শুনেছিলাম তাদের মনে হয়েছে আই এম ভেরি স্নব। আই এম ভেরি লাইক খুব রাগী একজন মহিলা। তো আমার এটাকে আমি খুব ভালো করে এনক্যাশ করতে পারি। তো আমার যাদের সঙ্গে আমি মিশে যাই তো প্রচন্ডভাবে মিশে যাই। আর ধরো কারো সঙ্গে কম কথা বলি বা কম কথা খুব কমই বলি। এনিওয়ে মানে যাদের সঙ্গে আমি হ্যাঁ, কাজ করি জেলিংটা হয়তো তারা হয় না। বিরক্ত হয়ে যায় আমাকে নিয়ে। কারণ আমি এত কথা বলি, এত লোককে জ্বালাই, এত লোকের লেগ পুল করি। আ খুব জ্বালাই আমি লোকজনকে। আমার মজা লাগে। আমরা আমাদের আড্ডার একদম শেষের দিকে চলে এসেছি। আমার একটা খুব মানে নিজের হ্যাংলামই বলতে পারো, জানতে ইচ্ছে করছে সন্দীপতার কাছ থেকে, কেন ১৮ বছর হয়ে গেছে সিন্স দুর্গা মেড আ প্লেস আমাদের মানে মনে, আমাদের বাড়িতে, আমাদের ডিসকাশনস এ। আম ডু ইউ মিস টেলিভিশন? আ হ্যাঁ, ওই কারণ পাগলপনটা? ওই পাগলপান্টা মানে তোমাকে বলছি এখনো আমাকে মানুষ সোশ্যাল মিডিয়া বলো কি আ মানে রাস্তায় বলো, মলে বলো, মানুষ বলে, "তুমি মেগা করবে না, তুমি আর টেলিভিশন করবে না। কবে আহারে! দেখবো তোমায় হ্যাঁ, টিভিতে?" তো আমি ওই ইমোশনাল কানেকশন টা বুঝতে পারি। অফ আমি কোর্স। তোমাকে এটা বলছি একটা ইভেন্টে গেছিলাম সেখানে একটা 5 স্টারের ওয়াশরুমের একজন যিনি পরিষ্কার করেন তিনি না আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। "তোমায় আর টিভিতে দেখব না।" এইভাবে। তো দেখো এই তো। কানেকশনটা আমি মিস করি। I really miss it a lot কারণ মানে এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাই তো আমাকে আজকে সন্দীপ্ত বানিয়েছে। কিন্তু আ মাঝখানে একটা কথাও হয়েছিল মেগার বাট আমার অন্য ওয়েব সিরিজ এর সঙ্গে ডেট ক্ল্যাশ করার ক্ল্যাশ জন্য করে গেছে। হয়নি। বাট হ্যাঁ, আমি খুব ভালো গল্প পেলে হয়তো করব আর কয়েক বছর পর। গল্পগুলো কি এখন অতটা আর ভালো নেই আ সন্দীপতা? ওটিটি হয়ে ওটিটিতে ভালো হচ্ছে। আ গল্প শুরুটা হয়তো ভালো হয় আরেকটু পরে মানে কন্টিনিউয়েশন টা হয়তো আমার তো কাস্টিং আরেকটু নিয়েও বেটার। সমস্যা আছে। আমার মনে হয় তোমাদের সময় তুমি যত্ন কথাটা বললে, আমার মনে হুম, হয় হুম, সেটা খুব হুম। বড় কথা। হুম, যেকোনো কাজে be it casting, be it স্টোরি লাইন, be it মানে ওটাকে লং টার্ম কন্টিনিউ হুম। করার জন্য যেকোনো জিনিস যত্নটা খুব যত্ন তো দরকার। নিয়ে করতেই হবে। তো তোমাকে যদি আমরা মেগায় দেখি, আমরা কি অন্য রূপে দেখব? নাকি সেই মানে তোমার তো ওই মা দুর্গার ব্যাপারটা ছাড়ছে না। বীরাঙ্গনাও নামটা তো একদম ওরকম যে একদম সব মানে নষ্টকে নাশ করবেন যে হ্যাঁ, একদম। বীরাঙ্গনা। আ দেখো এখনো অব্দি তো কোনো প্ল্যান নেই। বাট ইউ হঠাৎ আর করে ওপেন। যদি আই এম ওপেন বাট খুব ভালো হঠাৎ করে কিছু যদি আসে আমি নিশ্চয়ই করব। কিন্তু আপাতত যে কাজগুলো করছি খুব মন দিয়ে করতে চাই এবং তুমি প্রচুর বড় পর্দার কথা বললে, প্রচুর কাজ আসুক আমার হুম, কাছে এবং ভালো কাজ আসুক। কারণ আমি না খুব বেশি বলি। হুম। এটা আমার একটা ব্যাপার আছে। আমি না রেপুটেশন আছে। হ্যাঁ, আমি না খুব বলতে ভালো পারি। আমার যদি মনে হয় ভেতর থেকে যদি সাড়া না দেয়, তাহলে আমি ওই কাজটা করি না। হুম, তো আর আমি আশা করি এতদিন ঠিক কাজই চুজ করে এসেছি, যেগুলো হুম, মানুষের ভালো লেগেছে। হুম, তো আমার কোথাও একটা মনে হয় যে এটা আমার দায়িত্ব
যাতে মানুষকে আমি ভালো কাজটা দিতে পারি হুম, আমার তরফ থেকে। হুম, এমন কোনো কাজ দেব না যেটা মানুষ খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে আমাকে নিয়ে। আমি হুম, অলওয়েজ সেটা চেষ্টা করি। কারণ মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা এতদিন দিয়ে এসছেন এবং দিয়ে যাচ্ছেন, আমি যদি বাজে কোনো কাজ করি বা যেটা মানুষের ভালো লাগবে না এরকম কোনো কাজ করি, তাহলে আমার মনে হয় সেটা মানুষকে ঠকানো হবে। হুম, সেটা আমি চাই না করতে। হুম। আম আমি তো জানি যে অনেকে আমার মতন একটু দুর্গার ফ্যান। তারা তো অলওয়েজ চাইবে যে তুমি সিরিয়ালে ফেরত এসো এবং দেখো আমি বলি যে আমরা তো এই ওটিটিতে তুমি যদি দেখো, আমরা তো কত সিরিজ, কত সিজন ধরে দেখি। নার্কস হুম, কতগুলো সিজন হয়েছে। সো 'গেম মেনি অফ গ্রেস থ্রোনস', অ্যানাটমি, গেম অফ থ্রোনস 'ব্ল্যাক মিরর'। অ্যাবসোলিউটলি আমরা তো দেখছি সেটা। তো সেটাও তো একটা মানে ইটস আ লং স্ট্যান্ডিং কন্টিনিউয়াস একটা মানে একটার পর একটা সেখানে অধ্যায় এসে যাচ্ছে। তো আমরা তো হুম, হুম, দেখছি, হুম। মানুষ তো দেখছে। স্টোরি ইজ দ্য কিং অ্যান্ড কাস্টিং ইজ অ্যাবসোলিউটলি। ক্রিটিক্যাল। হুম, মানে হুম। এটাই আমি বলি অ্যান্ড কাস্টিং শুড অনলি বি বেসড অন ট্যালেন্ট। এগুলো আইডিওলজি, এগুলো হুম, হুম, হুম। পৃথিবীতে খাটে না। যে পৃথিবীতে সন্দীপ্তা আছে সে পৃথিবীতে তো খাটেই না। তাও আমার শো, আমি অ্যাম দ্য বস। আই ক্যান সে এনিথিং আই ওয়ান্ট। তো আমার খুব ভাল লাগলো এই আড্ডাটা। আমার সন্দীপ্তাকে অনেকদিন থেকেই এই হট সিটে আনার খুব ইচ্ছে ছিল। সন্দীপ্তা ১ম এ একটু ইয়ে ছিল যে প্রোফাইল, কিন্তু আমি বলতে পারি সন্দীপ্তা তুমি যেখানে বসে আছো, তুমি যখন স্ক্রিনে দেখবে এটা তোমার পেছনেই পেছনে দুর্গা। মা দুর্গা, হ্যাঁ, সো আমি জানি আই খুব থিংক খুশি হয়ে গেছি এটা সেই দেখে। মানে তুমি যে বললে না হোর্ডিংটা খুলছিল। সো পারহ্যাপস দিস ইজ আ সাইন দ্যাট মোর গুড ওয়ার্ক শুড কাম ইওর ওয়ে, ওয়েল ডিজার্ভড। কিল বিলে সন্দীপ্তা কোট আনকোট স্পেশাল অ্যাপিয়ারেন্স এ থাকলেও আপনারা যারা দেখবেন সিনেমাটা, you will realize her potential as an actor. It's a tough role in a special appearance. It had a lot of layers and a lot of psychological একটা ব্যাক স্টোরি ছিল যেটা আই এম শিওর তুমি রিলেটও করতে পেরেছো অ্যাজ আ প্র্যাকটিসিং সাইকোলজিস্ট। আমি তো বলবো যে কেন লোকে আমার না মাঝে মাঝে আমি এটা মজা করেই বলি বাট আই অ্যাকচুয়ালি মিন ইট, এই শোতে আমি এত ট্যালেন্টেড লোক আসে না আমার। অনেকে আবার আমাকে বলে, "সীমাইদি তুমি কেন একটা সিনেমা বানাচ্ছ না? তুমি বানাও। আমি যদি একটা সিনেমা বানাবো না তাহলে বোধহয় সেটা একটা মেগার মতন হয়ে যাবে।" মানে অল মাই ফেভারিট পিপল, অল দ্য ট্যালেন্টেড, আমি কাকে যে বাদ দেবো আমি জানি না। সত্যি এত ট্যালেন্ট আছে যারা আপনারা অনেকে ওটিটির প্রোডিউসার্স, লট অফ পিপল ওয়াচ মাই শো হু আর নট ফ্রম কলকাতা, হু আর বাঙালিস ফ্রম Bombay, Delhi, who are heading big channels. I mean, look at the Birangonas of Bengal, please, and please, open your mind to newer talent. Even people যাদের you have always typecast them. এই যে ওটিটি করা বন্ধ করো, হ্যাঁ, মেগা why are you typecasting? অভিনেত্রী তো অভিনেত্রী, এক্সাক্টলি। রাইট? তার অভিনয়টা দেখুন, তার মাপকাঠিটা খালি তার অভিনয়, আর কিচ্ছু হওয়া উচিত না। তো আমি তো চাইবো যে মাপকাঠিটা ঠিক ডিরেকশনে যাক সন্দীপদা। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস অন দ্য নিউ চ্যাপ্টার অফ ইউর লাইফ। আমার থ্যাংক মনে ইউ। হয় তুমি অ্যাজ ইউ সেড ইন্তজার কা ফল, আমরা সব্র জানি। কা ফল মিঠা হোতা ইয়েস, হ্যায়। অ্যাবসোলিউটলি মিঠা হোতা হ্যায়। অ্যান্ড সেই মানে মিঠাপনটা যাতে তোমাদের ম্যারিড লাইফে পার্কুলেট করুক, আই উইল হোপ ফর দ্যাট। টাচ উড অন মেনি কাউন্টস। খুব ভাল লাগলো। এবার যদি তুমি আমাদের দর্শকদের আর শ্রীয়ের ফলোয়ার্সদের একটা শাউট আউট ফর সাবস্ক্রিপশনস দাও ফর মাই শো স্ট্রেট আপ উইথ শ্রী। সবার আগে বলি তোমার সঙ্গে আড্ডা মেরে আমার খুব ভাল লাগলো। আমি থ্যাংক ইউ। এতদিন পর্দার ওপার থেকে দেখতাম। আজকে একদম সোজা হট সিটে চলে হট এসছি। সিট। একদম হট সিটে চলে এসছি। খুব ভালো লাগলো আড্ডা আমার তোমার সঙ্গে দিতে। কিন্তু আপনাদের কেমন লাগলো ডেফিনিটলি কমেন্টে জানান। এবং আমার মনে হয় অনেকেই আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। হ্যাঁ। তো এইটা অনেকেই হয় I know। তো এটা হলে আ শ্রীদির মন খারাপ হয়ে যাবে। কারণ এটা ভীষণ ইম্পোর্টেন্ট সাবস্ক্রিপশনটা। তাতে তো টাকাও লাগে না বলুন। সো অ্যাবসোলিউটলি। ডেফিনিটলি আপনারা সাবস্ক্রিপশনের ওই সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন। দেখবেন পটাপট নতুন ইন্টারভিউ এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো প্লিজ আপনারা ফলো করুন, আপনারা কমেন্ট করুন, আপনারা দেখতে থাকুন শ্রীময়ীদের সঙ্গে ইন্টারভিউ। থ্যাংক ইউ। এবং আমরা আশা করব সন্দীপ্তা আবার আমাদের এই স্পেসে আসবেন অ্যান্ড নতুন নতুন রূপে আমরা বিভিন্ন ধরনের চরিত্রে আমরা এরকম একজন ট্যালেন্টেড, বিউটিফুল অ্যান্ড ভেরি সেরিব্রাল অ্যাক্টর এটার খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রির এবং ফর উইমেন এটা খুব দরকার। সো আপনারা যারা সিনেমা বানান, যারা সিনেমা
করতে বানাতে পারছেন, থিঙ্ক অফ নিউয়ার পিপল ইন নিউয়ার রোলস। মানে আমার মনে হয় একটা অভিনেত্রী মানে আজকের দিনে হু হ্যাজ রিটেইনড হারসেলফ, তুমি দেখো সেই দুর্গা আমরা তখন দিল্লিতে থাকতাম দেখতাম, টু নাও ইটস নট ইজি একটা প্রফেশনে নিজেকে ঠিক করে রাখা, মেন্টাল হেলথ ঠিক করে রাখা, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেও নিজেকে স্টেবল করে রাখা। আই থিঙ্ক তোমার সাইকোলজি প্র্যাকটিস তোমাকে অনেকটা এই অনেকটা হেল্প জায়গাটায় করেছে অনেকটা স্ট্রেংথ অফ এবং মাইন্ড ডেফিনেটলি দিয়েছে। দর্শক হ্যাঁ, দর্শক, এবং দর্শক যখন এবং ভালোবাসছে তার থেকে কনসিস্টেন্টলি আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি সত্যি। কৃতজ্ঞ। আর দেখো সন্দীপ, তার থেকে বেশি কি আর কিছু আছে? তুমি কি সেই ওই জন্যই যে তো অভিনেত্রী হও? পরীক্ষায় আমরা লিখে আসি, ফলটা রেজাল্টটাই তো সব। রেজাল্টই সব। ফেল করলাম না পাস করলাম সেটা তো রেজাল্টই বলবে, এবং সেটা তো আপনারাই, মানে আপনি দর্শকই সব, আমি সবসময় সেটা বলি। একদম একদম তো- একদম জনতা জনার্দন। তো টু মাই জনতা জনার্দন, আপনারা যদি এই আড্ডাটা আপনাদের পছন্দ হয়েছে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা সন্দীপটা কোট অ্যান্ড কোট দারুণ আমাদের শাউট আউট দিয়েছে, থ্যাংক ইউ ফ্রেন্ড। অ্যান্ড আশা করি আমরা পরের সপ্তাহে আবার আপনাদের কাছে ঠিক এইভাবেই ফিরতে পারবো। আমি খুব প্রাউডলি বলি এটা ফেমিনিস্ট শো, এবং আই এম ভেরি প্রাউড যে আমার শোতে যারা এসছেন ফ্রম টলিউড, ইচ অ্যান্ড এভরি ফিমেল অ্যাক্টর হ্যাজ স্পোকেন হার হার্ট আউট অ্যান্ড without fear, without absolutely holding back. So for that, thank you so much. It means a lot. আবার পরের সপ্তাহে দেখা হবে একটা নতুন গল্প নিয়ে, একজন নতুন ক্যারেক্টারকে নিয়ে, আমাদের স্বপ্নের ক্যারেক্টার আমার হট সিটে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সন্দীপ। থ্যাংক ইউ। দেখা হবে।